ওকে, কথা হলো আমাদের নেপাল থেকে একজন স্টুডেন্ট ভর্তি হবে। ইনফ্যাক্ট ন্যাশনালি ইন্টারন্যাশনালি রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের ডিমান্ড অনেক বেশি। তোমরা জানো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএনএফপিএ, সেভ দ্য চিলড্রেন, এমন কোনো ইউএন অর্গানাইজেশনস নাই যাদের রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ রিলেটেড প্রোগ্রাম নাই। সেক্সুয়াল, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, সেক্সুয়াল হেলথ তো ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো গ্লোবালি এইচআইভি এইডস প্রোগ্রাম আছে। তোমরা এমপিএইচ করার পরপরই তোমাদেরকে অ্যাডভাইস করবো, প্রত্যেককে বলছি, প্রত্যেকে বলছি, ইনক্লুডিং মেরি, আইরিন, তোমাদেরকেও, তোমরা এই পাশ করার পরপরই তোমরা সার্চ করবে ওয়ার্ল্ড এই ইউএন অর্গানাইজেশনে কোথায় পোস্ট ফাঁকা আছে। সানোয়ারা, ঠিক আছে? সবাইকে বলছি, তোমরা ইউএনএ অ্যাপ্লাই করবে, সিভি তৈরি করবে, অ্যাপ্লাই করবে, দেখবে যে ভালো জব পেয়ে যাবে কখনো না কখনো। বুঝতে পারছো? আমাদের একজন আছে, সানোয়ারা শুনতে পাচ্ছি না, আমাদের একজন স্টুডেন্ট আছে, ও হলো আমাদের আমরা বিএমডির যে রিসার্চ করেছিলাম, বিএমডির ডাটা কালেক্টর ছিল সে শুধুমাত্র। সে এখন সেভ দ্য চিলড্রেনে তাকে কি ই লার্নিং প্রোগ্রাম, ই এডুকেশন প্রোগ্রাম একটা আছে, যেহেতু এখন অনলাইনে সব হচ্ছে, কক্সবাজারের জন্য তাকে তারা অফার করছে। আমার কাছে পাঠিয়েছিল, কারণ আমার রেফারেন্স, সে রেফারি হিসেবে আমার নাম লিখেছে, তাকে আমার রেফারি হিসেবে তাকে রিকমেন্ড করতে হয়েছে সম্পর্কে। তো সেই জন্য বলছি যে সিম্পল একজন ডাটা কালেক্টর যদি ইভেন জবগুলো অ্যাপ্লাই করতে পারে, তোমরা কেন পারবে না? তোমরাও পারবে। সুতরাং এগুলো কিন্তু ট্রাই করবে, এমপিএইচটা যাতে কাজে লাগে, সেই জন্য এটা চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে আজকে যে স্লাইড পাঠিয়েছি, তোমরা কি দেখার সময় পেয়েছিলে? Recording in progress. তোমরা দেখেছি আজকে আমাদের যে সেশন? তাহলে মেরি বলো, আজকে আমাদের সেশনের টাইটেল কি, আমরা কি বিষয় নিয়ে আজকে কথা বলবো? Adolescent risk behavior. Risk, adolescent risk behavior. Exactly right. Adolescent risk behavior এর সম্পর্কে তোমাদের সবারই, আমাদের সবারই কম বেশি ধারণা আছে, তাই না? আমরা শুরুতেই যদি একটু আলোচনা করি যে আমাদের ধারণাগুলো কি, হাবিবকে দিয়ে শুরু করি। হাবিব, তুমি একটু বলো আমাদের, আমাদের দেশ প্রেক্ষাপটে অ্যাডolescentদের কি কি ধরনের রিস্ক বিহেভিয়ার আমরা লক্ষ্য করছি? যেটা ম্যাডাম দেখা যাচ্ছে যে ড্রাগ এবিউজ যেটা আছে, যেমন ড্রাগ এবিউজ যেটা আছে, এটা একটা বড় ফ্যাক্টর। আর একটি হচ্ছে এখন যেহেতু স্কুল কলেজ বন্ধ, এই মুহূর্তে একটা সোশ্যাল মিডিয়ার যে অতিরিক্ত ব্যবহার তাদের। আজকে একটা ভিডিও দেখলাম যে মানে তার একটা বাচ্চা, সেটা হচ্ছে তার বয়স 12 বা 13 হবে, সে ফ্রি ফায়ার গেমসটা খেলতে দিচ্ছে না, মা মোবাইলটা লুকিয়ে রাখছে। এই জন্য সে এতটাই এগ্রেসিভ হয়েছে, মাকে মারতে যাচ্ছে, মাকে অ্যাটাক করতে গেছে। একটু আগে আমি সেটা সকালবেলা এই ভিডিওতে দেখলাম যে যে দেখ আমাদের আসলে মোবাইলে আসক্তিটা কত পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখন। আর তারপরে ম্যাডাম যেটা হচ্ছে কিছু কিশোর গ্যাং যেটা বলতেছে যে ভায়োলেন্সের দিকে তারা যাচ্ছে, তারা একটা গ্যাং তৈরি করতেছে, এবং যেহেতু অনেক পার্সন তারা একসাথে থাকতেছে, তো তারা নিজেদেরকে অনেক বেশি পাওয়ারফুল মনে করতেছে, এবং আস্তে আস্তে তারা ইভেন কি তারা অ্যাডাল্টদেরকেও এটার জন্য অ্যাটাক করতেছে, বা এটার তাদেরকে ছাড় দিচ্ছে না এরকম। আবার যেটি হচ্ছে কিছু কিছু যাদের লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসে যে সকল বাচ্চারা আছে, তারা যেভাবে তারা চুরি চিন্তায় তারা ক্রাইমের দিকে যেভাবে যাচ্ছে, এটাও একটা ফ্যাক্টর রয়েছে। এডুকেশনে তাদের কম থাকার কারণে, ফ্যাসিলিটিস কম থাকার কারণে ক্রাইম বা এই ধরনের জড়িয়ে পড়তেছে। আবার ক্রাইম ইউজিংও হচ্ছে তারা, একটা হচ্ছে তারা নিজেরা যাচ্ছে এবং তাদেরকে ইউজ করা হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে আমরা প্রায় দেখছি যারা তারা বস্তিতে বা যাদের মৌলিক চাহিদাগুলো যারা পূরণ করতে পারতেছে না, ওই বাচ্চাদেরকে খুব সহজেই ক্রাইমের দিকে, যেমন ড্রাগ পাচার, তারপর হচ্ছে গিয়ে বিজনেস, এগুলো তাদের সহজে ব্যবহার করা হচ্ছে। আর হচ্ছে যেটা শিশু শ্রম যেটা বলা হয়, যে আমরা ক্রমবর্ধ 15 এর নিচে যারা আছে, তো যে ওই সেটাও তাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকির কারণ। একদম ঠিক বলেছো, খুবই সুন্দর বলেছো তুমি।
অ্যাডোলেসেন্টদের যে রিস্ক বিহেভিয়ার, আমরা আমাদের দেশে এগুলো এই ধরনের রিস্ক বিহেভিয়ারটা অনেক বেশি দেখতে পাচ্ছি। ভেরি কমন অ্যাডোলেসেন্ট অ্যারোগেন্ট বিহেভিয়ার বিকজ অফ দি অ্যাডিকশন টু স্ক্রিন অ্যাডিকশন অথবা গেম অ্যাডিকশন। সো তাহলে দেখো, এই বিষয়গুলো যদি প্রতিরোধ করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে কিভাবে প্রতিরোধ করবে। তা না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে চলে যাবে। আর কেউ কিছু বলবে? হাবিব সুন্দর করে বলেছে, তোমাদের কারো কোনো অ্যাড করার আছে? সুইসাইডাল টেন্ডেন্সি। একদম ঠিক কথা বলেছো। অ্যাডোলেসেন্টদের মধ্যে সবচেয়ে বেশি সুইসাইড হচ্ছে অ্যাডোলেসেন্টদের মধ্যে হয়। সো এটা একটা হাই রিস্ক বিহেভিয়ার। আর কিছু কেউ অ্যাড করবে? ড্রাগ অ্যাবিউজ ম্যাডাম। ড্রাগ অ্যাবিউজ এটা তো স্পেশালি হাবিব স্মোকিং। বলেছে, ড্রাগ অ্যাবিউজের কথা বলেছে যে অনেকে ড্রাগ অ্যাডিক্টেড, যার ফলে তাদের অনেক ধরনের ক্রাইমের সাথে জড়িত হচ্ছে। যারা ড্রাগ অ্যাডিক্টেড ওরাই দেখা যাচ্ছে অনেক ক্রাইম করছে। তারপর ম্যাম হচ্ছে আরেকটা হলো যে যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে মোটর সাইকেল যে চালানোর অভ্যাসটা, এটা খুব তাদের মধ্যে অ্যাডিক্টেড টাইপের হয়ে গেছে। তারা এটাকে একটা ফ্যাশন হিসেবে নিয়েছে। এখান থেকে তো ভেরি গুড, ভেরি গুড। তারা বড় হতে না হতেই দেখা যায় মোটর বাইক চালানো শুরু করে। ইভেন লাইসেন্স প্রাপ্তির আগেই, ট্রেনিং নেওয়ার আগেই তারা মোটর বাইকে উঠে যাচ্ছে, যার জন্য মোটর বাইক অ্যাক্সিডেন্ট অ্যামাং অ্যাডোলেসেন্ট ভেরি ভেরি হাই। একদম ঠিক বলেছো মেরি। বন্যা কিছু অ্যাড করতে চাও অ্যাডোলেসেন্টদের রিস্ক বিহেভিয়ার? ম্যাডাম প্রায় তো সবাই সবকিছু বলে ফেলছে। যেগুলো বললে জেনারেল সেক্সুয়াল রিস্ক বিহেভিয়ার আছে কি অ্যাডোলেসেন্টদের মধ্যে? জি ম্যাম। বলো। ম্যাম পর্ন অ্যাডিকশন আছে এখন অনেক বেশি অ্যাডোলেসেন্টদের মধ্যে। মানে তারা পর্নোগ্রাফি খুবই পছন্দ করে, ওগুলোর মধ্যে অ্যাডিক্টেড থাকে। অ্যাডিক্টেড। জি ম্যাম। পর্নোগ্রাফি ব্যবহার। আর কিছু সানোয়ারা সেক্সুয়াল কোনো ইয়ে আছে তাদের মধ্যে? সেক্সুয়াল ভায়োলেন্স জিনিসটা মানে এক্সপেরিয়েন্স না থাকাতে ভায়োলেন্স ম্যাক্সিমাম অকারেন্স হচ্ছে। ভায়োলেন্স, ভায়োলেন্সের মধ্যে সবচেয়ে বেশি, যদিও আমরা ভায়োলেন্স বলি না, এটাকে কি বলে, ইফটিজিং। ইফটিজিং। ইফটিজিং, যদিও আমাদের স্লাইডে আজকে সেক্সুয়াল ভায়োলেন্সের বিষয়টা খুব বেশি নাই। তো ইফটিজিংটা অনেক বেশি অ্যাডোলেসেন্ট, তাই না? জি ম্যাম। বিশেষ করে অ্যাডোলেসেন্ট বয়েজরা সবসময় দেখা যায় পাড়া মহল্লা মেয়েদের সাথে তারা ইফটিজিং নিয়ে ব্যস্ত। ফলে অনেকগুলো প্রবলেম কিন্তু আমরা রিস্ক বিহেভিয়ার কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা খুবই ভালো ডিসকাশনে অংশ নিয়েছো। তো আমরা এখন আমাদের সেশন, আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে। ওকে, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ম্যাম। জি ম্যাম। ম্যাডাম দেখা ওকে, যাচ্ছে। গুড। তাহলে আমাদের আজকের সেশন হচ্ছে অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ার। সেশনের অবজেক্টিভস গুলো মেরি তুমি একটু পড়ে শোনাও। জি ম্যাম। At the end of the session, the students will be able to understand what is risk behavior of adolescents, identify the categories of risk behaviors among adolescents, describe the consequences of risk behavior, find out the ways of prevention. ওকে, তাহলে সিম্পল 4টা অবজেক্টিভস আজকে আমাদের সেশনে। তো আমি আশা করি আমরা কিন্তু শেষে আবার এই সেশন অবজেক্টিভস গুলো রিভিউ করব। তো আমি আশা করি তোমরা এই অবজেক্টিভস গুলো আমরা অ্যাচিভ করতে পারবো।
তাহলে আমরা শুরু করি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা আমরা অলরেডি জানি। হ্যাঁ, এই বিষয়ে আমাদের কয়েকটা সেশন হয়ে গেছে। অ্যাডোলেসেন্ট কারা, এই পিরিয়ডের গুরুত্বপূর্ণটা কি, কি ক্যারেক্টারিস্টিক্স অ্যাডোলেসেন্টের, কেন অ্যাডোলেসেন্ট পিরিয়ড এত ইম্পর্টেন্ট, এগুলো অলরেডি আমরা জানি, তাই না? সো অ্যাডোলেসেন্ট ইজ এ টাইম অফ গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন ইন দ্য ব্রেইন। সো ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পাশাপাশি তার ব্রেইনেও কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রেইনও কিন্তু হচ্ছে। তোমরা জানো যে 3 বছর বয়স পর্যন্ত ব্রেইন কিন্তু কি বলে গ্রো করে। 3 বছরের পরে করে, কিন্তু 3 বছরের পর্যন্ত ম্যাক্সিমাম গ্রো করে। এবং পাশাপাশি ম্যাচুরেশনও কিন্তু দেখা যায় অ্যাডোলেসেন্টেরও কিন্তু ম্যাচুরেশনটা কন্টিনিউ করে। সো অ্যাডোলেসেন্ট ইজ এ টাইম when many new behaviors begin to emerge, most of which irritate and frustrate parents. এতক্ষণ যে বিহেভিয়ার গুলো আলোচনা করলাম, যে অ্যারোগেন্ট বিহেভ করে বাচ্চারা, একটু আগে যে হাবিব যে ভিডিওর কথাগুলো বললো, এবং বাচ্চাদের এই আচরণগুলো দেখে তাদের যে পরিবর্তনগুলো হয় এই সময়, তারা যেভাবে বিহেভ করে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্যারেন্টসরা কিন্তু ফ্রাস্ট্রেট হয়, তাই না? এই বিহেভিয়ারের সাথে অ্যাকচুয়ালি তার মূলত ব্রেইনের ম্যাচুরেশনের সাথে অনেকটা রিলেটেড, কেন সে এই ধরনের বিহেভ করে। তো কিভাবে আমরা এই ধরনের বিহেভিয়ার গুলো অ্যাকচুয়ালি কোপ আপ করবো, কিভাবে আমরা তাকে ম্যানেজ করবো, কিভাবে করলে সে এই ধরনের তার যে ডেভেলপমেন্ট সেটা যাতে নেগেটিভ না হয়, এটা আমরা কিভাবে করব, এই সেশনে মূলত আমরা সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে চেষ্টা করি। সো টিপিক্যাল টিনএজ বিহেভিয়ারাল চেঞ্জ, এখানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিনএজ গ্রুপের যে বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, একটা হলো চেঞ্জ ইন মোটিভেশন, চেঞ্জ ইন রিস্ক বিহেভিয়ার। আজকে আমাদের এই সেশনের উদ্দেশ্য হচ্ছে যে এই যে রিস্ক টেকিং বিহেভিয়ারের যে তার চেঞ্জ হচ্ছে, এই বিষয়টাকেই আমরা আজকে আলোচনা করব। So you might be surprised to learn that many adolescents' behaviors are direct result of brain changes and are completely normal. তাহলে দেখো বিষয়টা কি বলছে, এই যে তাদের বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে আসলে স্বাভাবিক পরিবর্তন, এই বয়সটাই হচ্ছে আসলে এই এরকম পরিবর্তনের, এই বয়সই হচ্ছে তোমার রিস্ক টেকিং এর বয়স। আমরা যদি দেখি what are the causes of death among young people, কি কারণে ইয়াং পিপল আর টিনেজরা মারা যাচ্ছে, what are the causes? মোটর ভেহিকল ক্রাশেস, সেটা সবচেয়ে বেশি হচ্ছে, কারণ এই সময় তারা বিশেষ করে বয়েজদের জন্য তারা বাইরে যাচ্ছে, বাইরে এক্সপোজার হচ্ছে, প্যারেন্টাল ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি সে অনেক সময় ডিসিশন নিতে পারছে, যার ফলে সে মোটর ভেহিকল প্রতি অ্যাট্রাকশন তার সবচেয়ে বেশি হয়। বিশেষ করে কোনটা, মোটরসাইকেল, যেটা মোটরসাইকেল চালানোটা অ্যাডোলেসেন্টদের মধ্যে সবচেয়ে বেশি, এবং মোটর ভেহিকল ক্রাশ হয়ে মারা যাওয়ার হিস্ট্রিও বেশি। কিন্তু প্রতিদিনই যদি আমরা খবরটা ফলো করি তাহলে দেখতে পাবে প্রতিদিনই কোনো না কোনো অ্যাডোলেসেন্টদের আসলে মারা যাচ্ছে বিকজ অফ দি ভেহিকল ক্রাশেস। আদার ইন্টেনশনাল ইনজুরিজ হতে পারে, ফল, ফায়ার, ড্রাউনিং। কেন হচ্ছে? কারণ তারা বেশি বাইরে দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, এটাও অ্যাডোলেসেন্ট বয়দের মধ্যে বেশি হচ্ছে। পড়ে যাচ্ছে বা ড্রাউনিং হচ্ছে, সাঁতার কাটতে যাচ্ছে, এরকম অনেক ইয়ে আছে, তাই না? স্টোরি আমরা জানি যারা অ্যাডোলেসেন্ট, বিশেষ করে কলেজে পড়ুয়া ছেলেরা একসাথে সমুদ্র সৈকতে গোসল করতে গেছে বা নদীতে গোসল করতে গিয়ে ড্রাউনিং হয়ে মারা গেছে, এরকম হিস্ট্রি কিন্তু বাংলাদেশে অনেক বেশি। হোমিসাইড এবং সুইসাইড। হোমিসাইড হচ্ছে কি বলতো? হোমিসাইড বলতে কি বোঝায়? What do you mean by homicide? যে কেউ একজন বলো, সুইসাইড আর হোমিসাইডের মধ্যে পার্থক্য কি? হোমিসাইড হচ্ছে যাকে অ্যাকচুয়ালি মারা হয়েছে সুইসাইডের মতো করে, সুইসাইড এর অ্যাকচুয়াল সুইসাইড। সুইসাইড তো কিলিং বাই হিমসেলফ। হোমিসাইড হচ্ছে কিলিং বাই আদার্স, অন্য কেউ যখন তাকে কিল করছে, দ্যাট ইজ হোমিসাইড, কিল বাই আদার্স। সো মেনি অফ দিস ডেথস আর প্রিভেন্টেবল, তাই না? এই ডেথগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারতাম না
নিশ্চয়ই পারতাম। কিভাবে পারতাম? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য রিস্ক বিহেভিয়ার্স? কি কি ধরনের রিস্ক বিহেভিয়ার্স হচ্ছে? অ্যাকশন এ পারসন চুজেস দ্যাট থ্রেটেন্স হেলথ। তাহলে যে কোনো ধরনের অ্যাকশন যদি হয় যেটা হেলথকে থ্রেটেন করে, সেটাকে আমরা রিস্ক বিহেভিয়ার বলছি। ক্যান কজ ইনজুরি, ইলনেস অর প্রিম্যাচিউর ডেথ। রিস্ক বিহেভিয়ার ক্যান কজ this injury, illness and premature death. Most risk behaviors are established during youth, persist into adulthood, are interrelated, contribute to poor health, education, social outcomes, and are preventable. Most importantly, these are preventable. তাহলে রিস্ক বিহেভিয়ার নিয়ে কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি? কারণ দেখো, যেটা ইয়থ লাইফে এস্টাবলিশ হলেও এটা কিন্তু পারসিস্ট করছে অ্যাডাল্টহুডে। তাহলে ইয়থ লাইফে যদি তার রিস্ক বিহেভিয়ার তৈরি হয়, সেটা কিন্তু ডিফিকাল্ট টু প্রিভেন্ট ডিউরিং অ্যাডাল্ট পিরিয়ড। সে কারণেই অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আর রিস্ক বিহেভিয়ারের কারণে তার হেলথ কন্ডিশন পুর হয়ে যাচ্ছে, তার এডুকেশন হচ্ছে না, এডুকেশনে ড্রপ আউট হয়ে যাচ্ছে, এবং নেগেটিভ সোশ্যাল আউটকাম, যেগুলো সোশ্যাল ক্রাইম যেগুলো হচ্ছে, দিজ আর দ্য নেগেটিভ সোশ্যাল আউটকামস। ওকে, সো রিস্কি বিহেভিয়ার অর রিস্ক টেকিং বিহেভিয়ার, দুটো শব্দই ব্যবহার হয়। রিস্ক টেকিং বিহেভিয়ারও বলে আর রিস্ক বিহেভিয়ারও বলে, দুটোই কিন্তু কারেক্ট। ডেফিনেশন কি, কিভাবে আমি ডিফাইন করব? রিস্কি বিহেভিয়ার অর রিস্ক টেকিং বিহেভিয়ার is defined according to Trimpoff. Just a second, please. Habib. Yes, madam. Hello. হ্যাঁ ভাইয়া পড়েন। আচ্ছা। Definition: risky behavior or risk-taking behavior. Definition: risky behavior or risk-taking behavior is defined according to Trimpoff 1994 as any consciously or non-consciously controlled behavior with a perceived uncertainty and or about its possible benefits or costs for the physical, economic, or psychosocial well-being of oneself or others. Consciously, conscious না, consciously, non-consciously, আমরা unconscious বলি না অনেক সময়, that is non-consciously। তাহলে সে কনসিয়াসলিও করতে পারে এটা, নন কনসিয়াসলিও করতে পারে। যে ধরনের বিহেভিয়ার পারসিভড আনসার্টেনিটি অ্যাবাউট হিজ আউটকাম, এবং এটার আউটকাম কি হবে সেটা আসলে আনসার্টেইন, and about his possible benefits or cost। বেনিফিটস কি হবে? আনসার্টেন, আউটকামটা আনসার্টেন। সেটা কি কি হতে পারে? ফিজিক্যাল কস্ট হতে পারে, ইকোনমিক কস্ট হতে পারে, সাইকোসোশ্যাল ওয়েলবিং অফ ওয়ানসেলফ অর আদার্স। যে কোনো সাইকোসোশ্যাল ওয়েলবিংকে যদি হ্যাম্পার করে, ইকোনমিক যদি প্রবলেম করে, ফিজিক্যাল যদি প্রবলেম করে, সেটা ওয়ানসেলফ হতে পারে অথবা আদার্স হতে পারে। ওকে, এগুলোকে কস্ট হিসেবে বলা হয়েছে। সো এই ওয়েলবিংকে যদি হ্যাম্পার করে মূলত, তাহলে আমরা তাকে বলবো রিস্ক বিহেভিয়ার, রিস্ক টেকিং বিহেভিয়ার। সেটা তার নিজের জন্য অথবা অপরের জন্য। বাংলায় যদি বলি যে সে সচেতনভাবে অথবা অসচেতনভাবে যে কোনো ধরনের বিহেভিয়ার করে, যে বিহেভিয়ারের ফলে তোমার নিজের এবং অন্যের ক্ষতি সাধন করে। বিশেষ সেটা শারীরিক হতে পারে, সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা সাইকোসোশ্যাল। সাইকোসোশ্যালের বাংলা কি বলবো হাবিব? মনোসামাজিক বা এরকম। সাইকোসোশ্যাল মানে সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল দুটা, ঠিক আছে? ওকে, সো কেন, ওয়াই অ্যাডোলেসেন্টস টেক রিস্ক? কি কি কারণে রিস্ক নিচ্ছে? একটু আগে আমরা বলেছি এটা বয়সের সাথে রিলেটেড। অ্যাডোলেসেন্টের যে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে এটা কোয়াইট নর্মাল। কেন? তার ব্রেইন যে ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রেইন যে ম্যাচুরেশন হচ্ছে, সেটার একটা আউটকাম হিসাবে আমরা তাদের চেঞ্জ বিহেভিয়ার দেখতে পাই। So developing one's own moral code and establishing an identity separate from parents is a major task of adolescence. So adolescent period এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি কি হয়? প্যারেন্টের থেকে অ্যাডোলেসেন্ট সেপারেট হয়ে যাচ্ছে এবং সে একজন ইন্ডিপেন্ডেন্ট
হিসেবে সে লাইফ লিড করতে শুরু করে, তার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, ঠিক আছে, এবং তার নিজের মোরালিটি এই সময়টা এস্টাবলিশ হয়ে গেছে। এই সময়টাই এটাই হচ্ছে মূল যে চেঞ্জটা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, যার ফলেই এই ধরনের রিস্ক বিহেভিয়ার গুলো আসলে তৈরি হয়। আর্লি অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা এখানে 11 to 14 ইয়ার্স এর কথা বলা হচ্ছে। এই পিরিয়ডে কি হচ্ছে? ফার্স্ট স্টেজ অফ সেপারেশন ফ্রম প্যারেন্টস, ডিজায়ার টু লুক অ্যান্ড অ্যাক্ট লাইক পিয়ার্স, ডিফিকাল্টি উইথ ইম্পালস কন্ট্রোল। এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স, আর্লি অ্যাডোলেসেন্ট। এই সময়ে যে চেঞ্জগুলো হচ্ছে, প্যারেন্টসদের থেকে সে সেপারেশন হয়ে যাচ্ছে। প্যারেন্টসরা যেমন আগে গোসল করানো, খাওয়ানো, পড়ানো, প্রত্যেকটা বিষয়ে প্যারেন্টসের উপর ডিপেন্ডেন্সি ছিল, এখন কিন্তু সে সেলফ ডিসিশন, সে নিজে নিজে সব করতে পারে। এবং তারা কি করছে? মেইনলি পিয়ার প্রেশারটা খুব বেশি থাকছে, পিয়ারদেরকে তারা অনুকরণ করে, পিয়ারদের মতন হয়, তাদের সাথেই তাদের সবকিছু। জন্মদিন দেখো, অ্যাডোলেসেন্ট হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু বাবা মাই জন্মদিন পালন করত, কিন্তু যখন সে অ্যাডোলেসেন্ট হয়ে যায় তখন কিন্তু সে পিয়ার্সদের সাথে তার জন্মদিনের সেলিব্রেশনটা করতে সে পছন্দ করে এবং তাই সে করে। এবং বিভিন্ন ধরনের যে ইম্পালস, তাদের মধ্যে যে ইম্পালস থাকে, সেই ইম্পালস কন্ট্রোল করতে পারে না এই বয়সটা। এই ইম্পালসটা অনেক সময় পজিটিভ ইম্পালস হতে পারে, অনেক ক্ষেত্রে নেগেটিভ ইম্পালস হতে পারে, যেটা সে কন্ট্রোল করতে পারে না। তাহলে এটা একটা ন্যাচারাল প্রসেস, হ্যাঁ, ন্যাচারালি কিন্তু অ্যাডোলেসেন্টদের এই পিরিয়ড, এই চেঞ্জগুলো হচ্ছে। মিডল অ্যাডোলেসেন্ট, যেটা 15 to 17 বলেছে, যদিও এখানে লেট অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা কিন্তু আমরা 19 এর চেয়েও 21 পর্যন্ত, অর্থাৎ ইয়াং গ্রুপকেও অ্যাকচুয়ালি বলেছে, এটাকে ওরা লেট অ্যাডোলেসেন্ট হিসেবে এখানে অপারেশনাল ডেফিনিশন দিয়েছে। ওকে, তাহলে মিড অ্যাডোলেসেন্ট এই পিরিয়ডে কি হচ্ছে? 15 to 17 ইয়ার্সে ফার্দার ডিস্টেন্সিং ফ্রম প্যারেন্টস অ্যান্ড অ্যালেইং উইথ পিয়ার্স, ফিলিং অফ omnipotence and immortality and can lead to dangerous behaviors. তাহলে এই সময় সে কিন্তু অনেক বেশি, কি বলবো, মানে নিজে মনে করে যে এই যে ইমমর্টালিটি, মানে সে অমর হয়ে থাকবে, তার কোনো কাজে বাধা দেওয়ার মতন কোনো ইয়ে নাই, সব কাজে সে সফল হবে, এই ধরনের একটা মানসিকতা কাজ করে। এবং এখান তো প্যারেন্টসের সাথে কমপ্লিটলি সে আরো বেশি সেপারেট হয়ে যাচ্ছে প্যারেন্টসদের কাছ থেকে, এবং পিয়ার্সদের উপরে আরো বেশি তার যেটা বাড়ছে, অ্যাসোসিয়েশনটা বাড়ছে, এবং কোনো কাজে সে আর ভয় পায় না, ভয় ভীতির ঊর্ধ্বে থাকে। এই যে ফিলিংস অফ omnipotence and immortality, মানে তার অনেক নিজের অনেক দক্ষতা আছে, এবং কোনো এই যে বা কোনো ধরনের ভয় ভীতি তার ভিতরে কাজ করে না। এই কারণেই ডেঞ্জারাস বিহেভিয়ারে সে করতে সাহস পায়, মানে বোঝানো গেল? সো এই পিরিয়ডটা তার মানসিক যে পরিবর্তন হচ্ছে, দেখো, এটা কিন্তু স্বাভাবিক পরিবর্তন, এই কারণে যে কোনো রিস্ক নিতে সে ভয় পায় না। লেট অ্যাডোলেসেন্সে কি হচ্ছে? ফুললি আইডেন্টিফাই ওয়ানস ওন মোরাল কোড, মোর কনফিডেন্ট অ্যান্ড বেটার এবল টু ডিলে গ্র্যাটিফিকেশন অ্যান্ড ক্যান বি প্রোটেক্টিভ ফ্যাক্টরস। তাহলে এই বয়সে কিন্তু সে কিছুটা স্টেবল হচ্ছে, তার নিজের 18 বছরের পরে কিন্তু তার স্টেবিলিটিটা আসছে। সো মূলত আমরা 18 বছরটাকে আমরা অ্যাডাল্ট বলি, তাই না? এটা একটা মাইলস্টোন। তাহলে অ্যাডাল্টের তার ভিতরে যে অ্যাডাল্ট বিহেভিয়ারের কিছু এই সময় থেকেই তার শুরু হচ্ছে, তার মোরাল কোডটা তৈরি হয়ে যাচ্ছে, তার কনফিডেন্স বাড়ছে, এবং সে এটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে সে এখন কিন্তু মোটামুটি ভালো মন্দ যাচাই করার ক্ষমতাটা পুরোপুরি অর্জন করে। এর আগে ইমোশনালি যে সে খুব চকড আউট থাকে, যেটা আর্লি এবং মিডল অ্যাডোলেসেন্টে, এই পিরিয়ডে কিন্তু তার ইমোশনটা কমফোর্টেবলি কন্ট্রোল হয়। তাহলে অ্যাডোলেসেন্টদের রিস্ক টেকিং বিহেভিয়ারটাও এই বয়সে এসে কিছুটা কমে আসে। কিন্তু আমরা বলেছি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যদি সে রিস্ক টেকিং বিহেভিয়ার ডেভেলপ করে, সেটা কিন্তু অ্যাডাল্ট লাইফেও কন্টিনিউ করে। যদি তার এই লেট অ্যাডোলেসেন্টে এসে তার ভিতরে যদি এই বিষয়গুলো, মোরাল কোডগুলো এইভাবে তৈরি না হয়, তাহলেই কিন্তু অ্যাডাল্ট লাইফেও এই বিষয়গুলো কন্টিনিউ করতে পারে, তার রিস্ক টেকিং বিহেভিয়ার। এই ফিগারটা যদি আমরা দেখি যে কি কি কারণে, কি কি ফ্যাক্টরস গুলো অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ারের সাথে রিলেটেড ফ্যাক্টরস গুলো। ড্রামাটিক চেঞ্জেস ইন দ্য সোসাইটি, সোসাইটির ওভারঅল একটা চেঞ্জ আছে, আমরা জানি, যেটা প্রথম থেকে সবসময় অল থ্রু আউট কিন্তু চেঞ্জিং, তাই না? সোসাইটি কিন্তু চেঞ্জিং, সবসময় একই রকম থাকে না।
তাহলে কি কি ফ্যাক্টরস গুলো কাজ করে? একটা হলো সোশিও ইকোনমিক ফ্যাক্টরস। আমরা জানি যে পুয়ার সোশিও ইকোনমিতে কি ধরনের হবে, আর যদি ওয়েল টু ডু সোশিও ইকোনমিকে সেখানে অ্যাডোলেসেন্টরা কেমন কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে বড় হচ্ছে, তাদের নিউট্রিশন, তাদের মোরাল কোড। সো সোশিও ইকোনমিক ফ্যাক্টর একটা মেজর একটা রোল প্লে করে। এরপর হচ্ছে নেইবারহুড অ্যান্ড স্কুল অ্যান্ড পিয়ার্স। সে তার আশেপাশে কারা বাস করছে, নেইবারহুড খুবই গুরুত্বপূর্ণ, কাদের সাথে সে মিশছে, কারা তার পিয়ার্স, তারা তার বন্ধু বান্ধব, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। সেটা স্কুলে হতে পারে, নেইবারহুড হতে পারে, আদার পিয়ার্স হতে পারে স্কুলের বাইরে, যেমন ধরো কাজিনসদের হতে পারে রিলেশন। তারাও একটা গ্রেট রোল প্লে করে তার যে বিহেভিয়ার যে চেঞ্জ হচ্ছে। ফ্যামিলি প্যাটার্নস এর একটা ইম্পর্টেন্ট রোল আছে। যেমন ধরো কি ধরনের ফ্যামিলি, একটা ইউনিটারি ফ্যামিলি হতে পারে যেখানে বাবা মা আর ভাই বোন ছাড়া কেউ নাই। আবার জয়েন্ট ফ্যামিলি হতে পারে যেখানে সবাই দাদা দাদি খালা ফুপু চাচি ফুপু যারা যারা আছে আমাদের ফ্যামিলি প্যাটার্নে। এরকম যদি ফ্যামিলি হয় তাহলে সেখানেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আমরা দেখি যে সমস্ত ফ্যামিলি খুবই আইসোলেটেড, মানে একটা বাচ্চা যে থাকে, সেসব বাচ্চাদের কিন্তু এই যে ডেভেলপমেন্ট গুলোতে কিন্তু আসলে প্রবলেম হয়, বাবা মার সাথে রিলেশনশিপে প্রবলেম হয়। সেখানে যদি দেখা যায় তার আরো বেশি ভাই বোন থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়। তো আমরা নিজেরাই বুঝতে পারি। তাহলে ফ্যামিলি প্যাটার্নস একটা রোল প্লে করে তাদের রিস্ক টেকিং বিহেভিয়ারে। তোমার একটা বাচ্চা যেখানে থাকে সেখানে বাচ্চা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আইসোলেটেড থাকে। সো প্যারেন্টাল সুপারভিশন অনেক সময় থাকে না। আর বিশেষ করে প্যারেন্টসরা যদি দেখা যায় দুজনেই বেশি বিজি থাকে, ওয়ার্কিং প্যারেন্টস হয়, তাহলে এবং তার পাশাপাশি যদি সে সচেতন না হয়, প্যারেন্টস যদি সচেতন না থাকে তার বাচ্চার যে পরিবর্তনগুলো, এটা যদি সে পজিটিভলি না দেখে, তাহলেও কিন্তু অনেক ধরনের নেগেটিভ আউটকাম হতে পারে। তাহলে এই যে বাচ্চাদের আইসোলেশন থাকা, তার ফলে কিন্তু তার অনেক ধরনের বিহেভিয়ার প্রবলেমগুলো তৈরি হয়। বিশেষ করে আমরা অনেকেই দেখেছি যে সুইসাইডাল রিস্ক বা এই যে অ্যাডিকশন যেগুলো হচ্ছে, যেহেতু ফ্যামিলি টাইম নাই, ফ্যামিলি কোনো যে ফ্যামিলির যে সাথে একসাথে থাকার, একসাথে কথা বলার, যেভাবে তার মোরালটা ডেভেলপমেন্ট হবে, আইসোলেটেড থাকলে, তাকে সময় না দিলে তার ভিতরে সেই মোরাল জিনিসটা সেইভাবে ডেভেলপ করবে না। সো এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে তার রিস্ক টেকিং বিহেভিয়ারের জন্য। এছাড়া ম্যাটার্নাল বিহেভিয়ার, বায়োলজিক্যাল ফ্যাক্টর, প্রিনেটাল এক্সপোজার, আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, এখানে কতগুলো ফ্যাক্টরের কথা একসাথে বলা হয়েছে। ম্যাটার্নাল বিহেভিয়ার, হ্যাঁ, ম্যাটার্নাল অনেক ক্ষেত্রে ম্যাটার্নাল বিহেভিয়ার যদি অনেক বেশি নেগেটিভ অ্যাটিটিউড হয়, বাচ্চার প্রবলেমটা যদি আইডেন্টিফাই করতে না পারে, মাদার যদি নেগেটিভলি বিহেভ করে, দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রিনেটাল এক্সপোজার, অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায় যে বায়োলজিক্যাল ফ্যাক্টর যেগুলো, যেমন বা প্রিনেটাল এক্সপোজার, যেমন ধরো যদি লো বার্থ ওয়েট বাচ্চা হয়, সেক্ষেত্রে তার ম্যাচুরেশন ডেভেলপমেন্ট ডিফারেন্ট হবে। তার অনেক দেখা যাবে যে তার মেন্টাল ম্যাচুরেশনে অনেক প্রবলেম হতে পারে। আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যামিলি এনভায়রনমেন্টের কথাই মূলত বলা হয়েছে। ফ্যামিলিতে যদি দেখা যায় বিভিন্ন ধরনের রিস্ক টেকিং বিহেভিয়ার আছে, সে ফর এক্সাম্পল ফ্যামিলিতে যদি প্যারেন্টকে দেখে তারা স্মোক করে অথবা বেটেল নাট চিউইং হয়, এইগুলো যদি থাকে, তাহলে বাচ্চারাও কিন্তু সেটাই ফলো করে এবং শিখে। এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এটাও এক ধরনের রিস্ক টেকিং বিহেভিয়ার, তাই না? সো এই রিস্ক টেকিং বিহেভিয়ার, বিশেষ করে ফ্যামিলিতে যদি ডিসহারমনি থাকে, ঝগড়াঝাটি মারামারি ইত্যাদি যদি চলতে থাকে, তাহলে ওই বাচ্চার ভিতরেও কিন্তু এই ধরনের ভায়োলেন্ট একটা বিহেভিয়ার তৈরি হয়, সেও কিন্তু ভায়োলেন্টলি অ্যারোগেন্টলি বিহেভ করে। সো আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এই সময় যদি সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড হয়, সেটাও কিন্তু তার মেন্টাল হেলথকে অনেক এফেক্ট করে পরবর্তীতে। আর বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস ইন চিলড্রেন, প্রতিটা বাচ্চাই কিন্তু আলাদা, একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা আলাদা। সো এই কারণে ইন্ডিভিজুয়াল কিছু ফ্যাক্টরও আছে। কোনো কোনো বাচ্চা বাই বর্নই হচ্ছে বা বায়োলজিক্যালি হয়তো সে অ্যাকোয়ার করছে, ইনহেরিট হচ্ছে, কিছু কিছু বিহেভিয়ার ইনহেরিট করে। সো ইন্ডিভিজুয়াল কিছু ফ্যাক্টর হয়তো একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা, একই সোসাইটিতে বাচ্চাগুলো মানে অনেকগুলো বাচ্চা একসাথে থাকছে, একই ফ্যামিলিতে বাচ্চারা হচ্ছে, তারপরেও দেখা যায় যে একটা বাচ্চা এক ধরনের বিহেভ করে আর একটা বাচ্চা আরেক ধরনের বিহেভ করে। সো এই যে ইন্ডিভিজুয়াল যে ভেরিয়েশন গুলো আছে, একই ফ্যামিলিতে হয়েও বা একই সোসাইটিতে হয়েও ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে চিলড্রেনদের বিহেভিয়ারের মধ্যে। ওকে,
সো ওইটারই বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেট। ইন্ডিভিজুয়াল একটা ট্রেট আছে তাদের, এক্সপেরিয়েন্স ইন অ্যাডোলেসেন্স। এটা হচ্ছে চাইল্ডহুড এক্সপেরিয়েন্সেস কথা বলছে, এবং অ্যাডোলেসেন্ট তার এক্সপেরিয়েন্সও সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই সমস্ত কিছু ফ্যাক্টরে মিলেই কিন্তু অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। কেউ কি কিছু অ্যাড করতে চাও, হাবিব বা অন্য কেউ? আমরা যে না ম্যাডাম, বুঝতে পেরেছি। ফ্যাক্টরের কথাগুলো যেগুলো বললাম, তোমাদের নিজেদের এক্সপেরিয়েন্স থেকে এক্সপেরিয়েন্সের সাথে শেয়ার করতে চাও যে কিভাবে অ্যাকচুয়ালি অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ার গুলো হচ্ছে, ফ্যামিলির কি এনভায়রনমেন্ট, তোমাদের নিজেদের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? সো এখন হচ্ছে কেন আমরা কেয়ার করি, why do we care? Adolescent risk behavior can lead to significant morbidity and mortality. So risk behavior এর সাথে তার morbidity relationship আছে, risk behavior এর সাথে ultimately mortality relationship আছে। Can anybody explain কিভাবে আমরা risk behavior এর সাথে morbidity আর mortality relationshipটা? যে কেউ তোমাদের মধ্যে? Come on, ডিসকাশনে অংশগ্রহণ করতে হবে, তাহলে জিনিসগুলো আরো বেশি বোঝা যাবে। অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ারের সাথে মরবিডিটির যোগাযোগটা কোথায়, মর্টালিটির যোগাযোগটা কোথায়? ম্যাডাম, রিস্ক বিহেভিয়ারের সাথে যোগাযোগটা যেমন একটু আগেই বললো যে হাবিব ভাইয়া একটা ভিডিও দেখেছিল, এই যে ওর মানে মা বাবার প্রতি একটা মানে বিরূপ একটা আচরণ, এখান থেকেই হয়তো তার সাইকোলজিক্যালি তার একটা সুইসাইডাল টেন্ডেন্সি ক্রিয়েট করতে পারে। অথবা আমরা যে একটা রাইট, ঠিক বলেছো যে সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে এই বাচ্চা। হ্যাঁ, একটা ঘটনাও ঘটেছিল আমার থেকে তার সাইকোলজিক্যাল প্রবলেম। কি বলছো না, আবার বলো ম্যাডাম। আরেকটা ঘটনা আমাদের যে বাংলাদেশে ঘটেছিল, আমার আসলে নামটা মনে নেই, একজন পুলিশ অফিসারের মেয়ে তার বাবা মাকে মেরে ফেলছিল। এই ধরনের মনে আছে, মেয়েটার নাম ছিল ঐশী। ঐশী, জি জি ম্যাম। এরকম বাবা মা দুজনেই পুলিশ অফিসার ছিলেন? না, বাবা ছিলেন পুলিশ অফিসার। জি জি, এই ধরনেরই মানে তার অ্যাটিটিউড গুলো তো যখনই তার বাবা মা জানতে এবং যখন বাধা দেয় তখনই তার একটা মানে অ্যাটাক মানে আক্রমণাত্মক একটা ব্যবহার চলে আসে বাবা মার প্রতি, তখনই তো সে আস্তে আস্তে প্ল্যানটা করতে থাকে। তো এইভাবেই আমাদের মানে মরবিডিটি মর্টালিটি এগুলো আস্তে আস্তে মানে ক্রিয়েট হয়, মানে ইফেক্টটা ফেলে। যেটা আমরা বোঝাতে চাচ্ছি সেটা তো তার রিস্ক বিহেভিয়ারের জন্য আরেকজনকে সে মেরে ফেলাচ্ছে, তাই না? এটা হচ্ছে ক্রাইম করছে সে, ক্রাইমের একটা এক্সাম্পল হতে পারে। কিন্তু আরেকটা হতে পারে ম্যাডাম যে নিজে জেদ করে নিজেই সুইসাইড করতে পারে। রিস্ক বিহেভিয়ারের সাথে তার মর্টালিটি, এটা অ্যাডোলেসেন্টদের মর্টালিটি মরবিডিটির কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছো? জি ম্যাম, ওই যে আরেকটা হতে পারে যে নিজে সুইসাইড করে ফেললো, যেমন মাঝখানে আমাদের যে পাখি ড্রেস আসার পরে অনেক মানে অ্যাডোলেসেন্ট বাচ্চারাই দেখা গেছে বাবা কিনে দিতে পারে না, এই জন্য তারা সুইসাইড করেছে। শুধুমাত্র একটা ড্রেস, সিম্পল একটা জিনিস। কিভাবে হবে রিস্ক বিহেভিয়ারের সাথে? যেমন ধরো রিস্ক বিহেভিয়ার একটা হচ্ছে স্মোকিং, একটা রিস্ক বিহেভিয়ার। হ্যাঁ, স্মোকিং করলো বা অ্যালকোহল এডিকশন যদি হয়, শুধু অ্যালকোহল ইনটেক করলো, তাহলে কিংবা ড্রাগ অ্যাডিকশন হলে হতে পারে মরবিডিটি। জি ম্যাম, সাথে জি ম্যাম হতে পারে। এটাই বলো। এটা হচ্ছে যেমন যদি মিস ইউজ হয় কোনো ওষুধপত্র, যদি সুইসাইডের জন্য খেয়ে থাকে, তখন সেটা যদি শরীর শুনলাম যে সে স্মোকিং করছে বা অ্যালকোহল, লাং ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার হতে পারে। অ্যালকোহল সময় লাগবে, তার আগে কি হয়? অ্যাজমাটিক, হ্যাঁ, তার লাং ইনফেকশন যেগুলো ব্রঙ্কিয়াক্টাইটিস হতে পারে না, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো হতে পারে না। হ্যাঁ, তারপরে তো ম্যাডাম নিউবর্ন বেবির ক্ষেত্রে পাশ থেকে ধূমপান করলে নিউবর্ন বেবির ব্রঙ্কাইটিস হতে পারে। ইনডাইরেক্টলি এফেক্ট হচ্ছে সেটা। মর্টালিটি তো বললে ডাইরেক্টলি সুইসাইড হতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশনে চলে আসবে, তার বিভিন্ন ধরনের ডিজিজ হবে, তাই না? যেটা তার রিস্ক বিহেভিয়ারের সাথে জড়িত। নিউট্রিশন একটা রিস্ক বিহেভিয়ার। ধরো সে সবসময় রিচ ফুড খাচ্ছে, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকছে, পাশাপাশি আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তার কি ধরনের মরবিডিটি হবে? বিভিন্ন কার্ডিয়াক ডিজিজ হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, এবং খুব খুব দ্রুততা আগেই তার দেখা যাবে ডায়াবেটিস খুব অল্প বয়সী হতে পারে, তাই না? ওবেজ হয়ে যাবে, মরবিড কন্ডিশন। সো এই ধরনের মরবিডিটি হলে
আর্লি প্রিম্যাচিওর ডেথ হতে পারে, কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেল, তাই না? হতে পারে না? ব্রেন স্ট্রোক করলো, স্ট্রোক করতে পারেন না? হ্যাঁ ম্যাডাম। রিস্কি বিহেভিয়ার জন্য রিস্ক ফুড টেকিং বিহেভিয়ার, খাবারের তার রিস্ক বিহেভিয়ার খাবারের জন্য, তাহলে স্ট্রোক করতে পারে। স্ট্রোক করে সে অনেক ধরনের পরিণতি, অনেক কনসিকুয়েন্সেস ভোগ করতে পারে এবং আলটিমেটলি প্রিম্যাচিউর মর্টালিটি হতে পারে। ঠিক আছে, ওকে, গুড, ভালো বলেছো তোমরা, থ্যাংক ইউ। তো রিস্ক বিহেভিয়ারস অফেন ইন্টার রিলেটেড, একটা রিস্ক বিহেভিয়ারের সাথে আরেকটা রিস্ক বিহেভিয়ার ইন্টার রিলেটেড। যেটা বলা হচ্ছিল, ধরো কেউ ড্রাগ এডিকশন করছে, হ্যাঁ, তোমরাই বললা একটু আগে যে এক্সাম্পল দিল বন্যা সানোয়ারা, যে যেহেতু মেয়েটা অ্যাডিক্টেড ছিল, ঐশী নামের সে কি করলো, দেখা গেল সে তার প্যারেন্টকে মেরে ফেললো, তাই না? তো একটা রিস্ক বিহেভিয়ারের সাথে আর একটা রিস্ক বিহেভিয়ার ইন্টার রিলেটেড, একটা ক্রাইম করলো সে, ড্রাগ এডিকশনের ফলে তারা বিভিন্ন ক্রাইম করলো। Adolescents who participate in multiple risky behaviors are often depressed or have other mental illnesses. একটু আগে যে এক্সাম্পল গুলো বললে সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যারা রিস্কি বিহেভিয়ার করছে, মাল্টিপল রিস্কি বিহেভিয়ার যারা করছে, অ্যাডিকশন হচ্ছে, তারা মারামারি করছে, এই করছে সেই করছে, তাদেরকে বেশিরভাগই দেখা যায় তারা ডিপ্রেশনে থাকে, মেন্টাল ইলনেস থাকে। ঐশীর পুরোপুরি বলা যাচ্ছে কম হলেও তার মেন্টাল ইলনেস ছিল, ডিপ্রেশন ছিল, প্যারেন্টাল সাথে তার অনেক বেশি গ্যাপ ছিল, তাই না? সো আরো ডিপ্রেশন এবং আরো মেন্টাল ইলনেস থাকবে যারা মাল্টিপল রিস্কি বিহেভিয়ার করছে। ওকে, তাহলে কেন আমরা কেয়ার করব? বিকজ কেন আমরা যদি সংক্ষেপে বলি, কারণ রিস্কি বিহেভিয়ার গুলা রিমুভ করার জন্য এবং অনেক ধরনের তোমার আদার যে ক্রাইম সেগুলোর সাথে রিলেটেড। সো এই কারণেই আমাদের এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা রিস্ক বিহেভিয়ার কয়টা ভাগে ভাগ করতে পারি? এখানে বলছে 6 ক্যাটাগরিজ অফ রিস্ক বিহেভিয়ার ফর টুডেজ অ্যাডোলেসেন্টস। এই যে 6টা ক্যাটাগরি যেটা করেছে, এটা কারা করেছে? সিডিসি, আইডেন্টিফাইড বাই সিডিসি, দ্যাট ইজ সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এটা কোথায়? সিডিসি, ইউএসএ, আটলান্টা। এদেরটাই আমরা ফলো করছি এবং মোরাললেস দেখা যায় যে গ্লোবালি এই অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ার গ্লোবালি একই রকম, বুঝতে পারছো? তাহলে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কি, বড় একজন Behaviors contributing to unintentional or intentional injuries, tobacco use, alcohol and other drug use. সো থার্ড ক্যাটাগরি হচ্ছে এটা। ফোর্থ ক্যাটাগরিটা কি? Sexual behaviors resulting in unintended pregnancy and STIs and HIV. Dietary patterns contributing to disease. লাস্ট ক্যাটাগরি Physical activity. ইনসাফিশিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে 6টা রিস্ক, 6 ক্যাটাগরিজ অফ রিস্ক বিহেভিয়ার মনে রাখতে হবে। হ্যাঁ, আবারও যদি বলো 6 ক্যাটাগরিজ গুলো আরেকবার বলো। Sexual behaviors resulting in unintended pregnancy and STIs and HIV. Behaviors প্রথম 3টা এবং আরো 3টা। Behaviors contributing to unintentional or intentional injuries, tobacco use, alcohol and other drug use. Sexual behaviors resulting in unintended pregnancy and STIs and HIV. Dietary patterns contributing to disease, insufficient physical activity. আচ্ছা, সবাই কি বলতে পারবে? at the end of this বলতে পারবো। ওকে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এখন আমরা একটু ডিটেইলসে যাব। যে প্রথমটা কি ছিল? Behavior contributing unintentional আর ইন্টেনশনাল injuries. তাহলে এইটা আমরা দেখি আনইনটেনশনাল ইনজুরি কি কি কারণে হতে পারে। caused by an accident, unintentional মানে অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে?
কি কি হতে পারে? মোটর ভেহিকল, আমরা আলোচনা করেছি না যে সবচেয়ে বেশি ইনজুরি হচ্ছে মোটর ভেহিকল ইনজুরি। এখানে বিদেশে বিশেষ করে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, আমাদের দেশেও কিন্তু এখন এই ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, ড্রিঙ্ক করে তারা ড্রাইভ করে, এরকম ঘটনা আমাদের দেশেও ঘটছে। ড্রাইভিং উইথ সামওয়ান হু হ্যাজ বিন ড্রিঙ্কিং, অথবা তার সাথে যে আছে সে ড্রিঙ্ক করছে, এরকমও আছে। নট ইউজিং সিট বেল্টস, আমাদের দেশে তো এখন আইন করছে, তাই না? আগে তো একদমই সিট বেল্ট ব্যবহার করতো না, বিশেষ করে ইয়াংরা যেহেতু রিস্ক টেকিং, তারা অনেক সময় সিট বেল্ট ব্যবহার না করেই গাড়ি চালায়। সিট বেল্ট তো কি করে? সিট বেল্ট কিসের জন্য দিয়েছে? হেড ইনজুরি প্রিভেন্ট করে। হ্যাঁ, তাহলে সিট বেল্ট তাকে বাঁচিয়ে দেয়। কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে সে সিট বেল্ট তাকে, কিন্তু সিট বেল্ট ব্যবহার না করলে তার ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাইডিং মোটরসাইকেল উইদাউট হেলমেট, খুবই কমন না আমাদের দেশে এটা? জি ম্যাডাম। এখন আইন করেছে বলে আমরা দেখতে পাই যে মানে হেলমেট পরছে। তারপরে যদি পুলিশ না থাকে আশেপাশে, বা দেখা যায় যে হাইওয়েতে এসে চালাচ্ছে যেখানে হয়তো পুলিশ খুব কম থাকছে বা ওইভাবে ডাইরেক্টলি থাকছে না আমাদের দেশের পথে, সেখানে দেখা যাচ্ছে হেলমেট ব্যবহার করছে না, তাই না? এখন দেখা যায় ওরকম। তাহলে একটা হলো মোটর ভেহিকল ইনজুরি, তার মধ্যে কি কি কারণে তারা মোটর ভেহিকল রিলেটেড ইনজুরি কি কি কারণে হচ্ছে সেগুলো আমরা দেখলাম। ফায়ার আরেকটা ইম্পর্টেন্ট রিজন ইনজুরি হওয়ার। যে কোনো আগুন লাগার দুর্ঘটনায় সে আহত হতে পারে, তাই না? সেটা নিজের বাড়িতেও দুর্ঘটনা, আগুন লাগতে, অন্য কোনো কোথাও আগুন লাগায়। ড্রাউনিং আর একটা ইম্পর্টেন্ট রিজন। কি কারণে ড্রাউনিং হচ্ছে? একটা হচ্ছে কেয়ারলেস প্লে অ্যারাউন্ড ওয়াটার, পানিতে নেমে সে কোনো ধরনের কেয়ার করছে না। আদার্স ইনক্লুডিং ফল, সাফোকেশন, পয়জনিং। তাহলে ড্রাউনিং এ একটা কারণ বলছে, আর একটা পরে যে হতে পারে, সাফোকেশন হতে পারে, অথবা পয়জনিং হতে পারে। এগুলো হচ্ছে আনইনটেনশনাল ইনজুরি। পয়জনিং মানে সেলফ পয়জনিং না, অন্য কোনো কারণে ইনডাইরেক্টলি পয়জনিং হচ্ছে। ওকে, ইন্টেনশনাল ইনজুরির কারণগুলো কি? What are the causes of intentional injury? Intentionally নিজে নিজেকে ইনজিওর করছে। That is involving interpersonal violence and self-directed violence. That is physical force used to cause injury. সেটার মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, আর হচ্ছে বুলিং এন্ড ফাইটিং, এই দুটো গ্রুপে ভাগ করেছে এখানে। ইন্টেনশনাল ইনজুরি সাধারণত মেইনলি এই দুটো কারণে হচ্ছে। ডোমেস্টিক ভায়োলেন্স যেটি অর্থাৎ বাড়িতে যে সে অ্যাবিউজের শিকার হচ্ছে, চাইল্ড মারধর করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, তাই না? সো হার্মফুল ট্রিটমেন্ট অফ এ মাইনর অ্যান্ড ইনক্লুডস ফিজিক্যাল, ইমোশনাল, সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড নেগলেক্ট। তাহলে নেগলেক্টও এক ধরনের তোমার ভায়োলেন্স, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স কি আমরা ইন্টেনশনাল ইনজুরির কথা বলা হচ্ছে। দেন বুলিং এন্ড ফাইটিং, নিজেরা বুলিং করে না একজন আরেকজনকে, যে ইফ টিজিং টাইপের যেটা বুলিং করছে। আর ফাইটিং, নিজেরা যে ফাইট করে, ইন্টেনশনাল ইনজুরিজ। হোমিসাইড, হ্যাঁ, একটু আগে হোমিসাইড নিয়ে আলোচনা করছিলাম। মোর মেলস দেন ফিমেলস, হোমিসাইডে বেশিরভাগই মেলদেরই মধ্যে বেশি হোমিসাইড হচ্ছে। মার্ডার উইথ গানস, গান নিয়ে এই যে আমরা প্রায় দেখি, বিশেষ করে ইউনাইটেড স্টেটসে প্রায় দেখা যায়। কয়েকদিন আগে দেখা গেল একজন কানাডাতে হলো, বিকজ মুসলিম একটা ফ্যামিলি, সবাইকে সে মেরে ফেললো, শুধু বাচ্চাটা ইনজুরি হয়ে এখনো সার্ভাইভ করেছে, আর বাকিরা সবাই মা, বাবা এবং আরেকটা মেয়ে, তিনজনকে তারা মেরে ফেলেছে, মার্ডার করেছে গান দিয়ে। ক্যারিং উইপেন্স, দ্যাট ইজ গানস অর নাইফস। সুইসাইডাল আইডিয়েশন ইজ কমন ইন অ্যাডোলেসেন্স, এটা আমরা জানি। মোর মেলস কমপ্লিট দ্য সুইসাইডাল অ্যাক্ট। সো মেল তো এখানে বেশি প্রিডমিনেন্ট হচ্ছে, মেলদের মধ্যে এই সুইসাইড বেশি হচ্ছে। রেট অফ সুইসাইড অ্যাটেম্পটস ইজ আননোন। সো আমরা জানি না যে হাউ মেনি অ্যাডোলেসেন্টস আর অ্যাটেম্পটিং টু সুইসাইড, এটা কিন্তু আমাদের কাছে আননোন। সুইসাইড হওয়ার পরে আমরা হয়তো কিছু নিউজগুলো পাচ্ছি। মোর ফিমেলস অ্যাটেম্পট সুইসাইড, সুইসাইডাল অ্যাটেম্পট নিচ্ছে ফিমেলরা বেশি।
সুইসাইডাল অ্যাক্ট কমপ্লিট করছে মেলরা বেশি, বুঝতে পারছো? অ্যাটেম্পটের মধ্যে মেয়েরা বেশি সুইসাইডের অ্যাটেম্প্ট করছে। তো মেল ফিমেল এই সুইসাইডের বিষয়ে একটু ডিফারেন্স আছে। What are the consequences of unintentional or intentional injury? Consequences কি হয়? Hospitalization, brain injury, poor mental health, disability, premature death. ঠিক আছে, হসপিটালাইজেশন ভেরি কমন। যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেখানে বার্ন হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানে হসপিটালাইজেশন হচ্ছে। সো আলটিমেটলি তারা ট্রমার জন্য ব্রেন ইনজুরিটা বেশি হচ্ছে। ব্রেন ইনজুরি বা আদার যে ফিজিক্যাল ইনজুরি, যেটা ডিসএবিলিটি, লিডিং টু ডিসএবিলিটি, হয়তো তার পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, ইত্যাদি কারণে ডিসএবল হয়ে যাচ্ছে। এবং এই প্রত্যেকটাই কিন্তু পুয়ার মেন্টাল হেলথের সাথে অ্যাসোসিয়েটেড। আলটিমেটলি এই হসপিটালাইজেশন, ব্রেন ইনজুরি সবকিছু কিন্তু প্রিম্যাচিওর ডেথ হওয়ার চান্স অনেক বেশি, তাই না? যেটা আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে দেখতে পাই আমাদের দেশে অনেক বেশি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ড্রাউনিং, এই দুটো কারণে আমাদের দেশে অ্যাডোলেসেন্টদের মধ্যে ডেথ অনেক বেশি হয়। যেটা ইন্টেনশনাল ইনজুরি, সুইসাইডও অনেক বেশি। টোবাকো ইউজের কথা বলা হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার। এটা কত নাম্বার পয়েন্ট? টোবাকো ইনজুরিটা, টোবাকোটা কত নাম্বার ক্যাটাগরি, কত নাম্বার? এটা 2 নাম্বার। নাম্বার 2 হচ্ছে টোবাকো ইউজ, রাইট? সো আইরিন, তুমি কি একটু পড়ে শোনাবে টোবাকো ইউজের বিষয়গুলো? ম্যাডাম, ক্যান্সার, central nervous system stimulate tobacco makes a first time user feel drowsy, light-headed, excited or nauseous, বমি ভাব হয়। হ্যাঁ, বমি ভাব হয়। এটা কি বলছে? প্রথমবার যারা স্মোক করে, আমি একটু ওপেনলি জানতে চাই, কাজী হাবিব তোমার কাছে, আর ইউ এ স্মোকার? No, madam. Have you ever smoked? No, madam. কি এক্সপেরিমেন্ট করছো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে? করেছো এক্সপেরিমেন্ট? না ম্যাডাম, করি নাই। কোনোদিনও করেও দেখোনি? না। আমি কিন্তু করে দেখেছি যে কেমন লাগে। ঠিক আছে, আমি কিন্তু স্মোক করার দেখেছি কেমন লাগে, খাওয়ার জন্যই আমি এক টান দিয়ে অন্তত দেখা যায় যে কেমন লাগে। তোমরা কেউ অন্যদের জিজ্ঞেস করছো? ম্যাডাম, আমার বড় বোন হচ্ছে একদিন কিনে নিয়ে আসছে, সে হচ্ছে খাবে, আমাদেরকে নিয়ে খায় দেখতে। ও খায়ে কাশতে কাশতে বমি করে দিছে, পরে আমরা আর ভয়ে খাই নাই। তারপর তোমরা ট্রাই করো নাই কেউ? জি না ম্যাডাম। দেখতে চাইছে যে এত বেশি, বিশেষ করে মেল অ্যাডোলেসেন্টরা সবচেয়ে বেশি স্মোক করে, তাই না? তাহলে কি আছে? ফিমেলদেরও তো আসলে জানতে ইচ্ছে করে যে আসলে কি আছে। তবে এখন কিন্তু তোমার ডাটা চেঞ্জ হয়ে গেছে, কি ফিমেল অ্যাডোলেসেন্টরাও যথেষ্ট স্মোক করে, বুঝতে পারলে? বিশেষ করে ইউনিভার্সিটিতে যদি দেখা যায় যে অনেক ফিমেলরাই কিন্তু এখন স্মোক করছে। আর গ্রামে গঞ্জে কিন্তু, যেমন ধরো ওটাকে কি বলে, বিড়ি, না? বিড়ি স্মোকিং কিন্তু অনেক কমন ফিমেলদের মধ্যে। আমি নিজে দেখেছি বয়স্ক ফিমেলরা বিড়ি। জি ম্যাম, আমিও দেখেছি ম্যাম, আমাদের গ্রামেও অনেক বয়স্ক মহিলারা খায়। আবার পাতা কি যেন একটা নাম আছে, ওটাও খায়। তাহলে চিন্তা করো, আমাদের মহিলাদের মধ্যে অ্যাডিকশন কিন্তু অনেক আছে। এই যে বিড়ি সিগারেট খাওয়া, বিশেষ করে সিগারেট তারা কম খায়, বিড়ি খায় তারা, ওই যে যেটা একটু আগে বললাম, বিভিন্ন ধরনের পান খায়, পানের সাথে সাদা জর্দা এগুলো দিয়ে, এগুলো কিন্তু এক ধরনের অ্যাডিকশন, যেটা হেলথের জন্য খুবই খারাপ, তাই না? বলছে মেয়েদের মধ্যেও আছে। তাহলে প্রথম যারা ইউজ করছে তাদের মধ্যে এইটা হয়, যেটা একটু আগে তুমি বললে, মেরি বললে না ম্যাডাম? আইরিন। না, আইরিন বললে যে বোন কিনে নিয়ে আসছে। কার বোন কিনে নিয়ে আসছে? ম্যাডাম আমার। তোমার আইরিনের বোন? আচ্ছা, তাহলে আইরিন যে বললা একটু আগে, তো কি হলো, তার কেমন লাগে? প্রথমে খুব ডিজি লাগে, লাইট-হেড। আমার অবশ্য কিছু লাগে নাই, কারণ আমি ওইভাবে আসলে করি নাই, একটুখানি মুখে দিয়ে ছেড়ে ফেলে দিচ্ছি সাথে সাথেই। তাহলে প্রথম যদি স্মোক করে তারা ডিজি ফিল করে, তাদের মাথাটা হালকা হালকা লাগে, বমি ভাব, বমিও করতে পারে এবং খুব এক্সাইটেড থাকে। ঠিক আছে, টোব্যাকো খেলে এই স্টিমুলেন্ট হিসেবে কাজ করছে। টোব্যাকো একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট, এটাই বলা হচ্ছে। ঠিক আছে,
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করছে। তারপরে করো আইরিন। Over time, regularly user develop a craving for nicotine, followed by relief and relaxation when the product is used. তাহলে কাউকে যদি জিজ্ঞেস করো যে তুমি কেন সিগারেট খাও, কি বলে জানো? তাদের টেনশন কমে যায়, টেনশন কমার জন্য কমে যায়। আবার অনেকেই তুমি দেখবা বাসায় যারা করে কোনো যদি হয়, অ্যাংজাইটি টেনশন হয় কোনো কারণে, যে কোনো কারণে হতেই পারে না, ডে টু ডে সবারই তো অ্যাংজাইটি টেনশন আছে কম বেশি, দেখা যায় কি তারা স্মোকিংটা বাড়িয়ে দেয়, সারাক্ষণ স্মোক করতে থাকে। তো তারা কেন বলে যে তারা রিল্যাক্স ফিল করে স্মোকিং করে, আসলে অ্যাটেনশন ডাইভার্ট করে, তারা ইয়ে করে রিল্যাক্সেশন, তাদের জন্য রিল্যাক্সেশন হিসেবে কাজ করে, রিলিফ এন্ড রিল্যাক্সেশন, এই কথাটাই বলেছে এখানে। কি কি cigarette, pipes, cigars or smokeless tobacco. স্মোকলেস টোবাকোটা কি? ম্যাডাম এটা চিনি না। এই স্মোকলেস টোবাকো কেউ বলতে পারবা? স্মোকলেস টোবাকো, টোবাকো কিন্তু স্মোক নাই, কিন্তু ধোঁয়া হচ্ছে না। একটু আগে এক্সাম্পল দিলাম, পাইপের মতো কিছু। না না, এটা তো ধোঁয়া হয় পাইপের মধ্যে। স্মোকলেস টোবাকো এটা তোমাদের জানার কথা তো, এই সময় না জানলে এটা কেমন করে চলবে? হাবিব জানো না? ম্যাডাম হাবিব ভাইয়ার হচ্ছে কারেন্ট চলে গেছে, আহারে দিয়েও অ্যাড হইতে পারে নাই, ভাইয়া মেসেজ পাঠাইছে। মোবাইল ডাটা নেই, মোবাইল ডাটা দিয়ে অ্যাড হতে পারতো। আচ্ছা ঠিক আছে, তাহলে স্মোকলেস টোবাকো, এই যে একটু আগে বললাম গ্রামে গঞ্জে কি খায়, সাদা পান, জর্দা, এই যে সাদা যেটা খাচ্ছে এটা টোবাকো, বুঝছো? জি ম্যাডাম। স্মোকলেস টোবাকো, এই যে তারা সাদা জর্দা পান খায়, এটাই হলো স্মোকলেস টোবাকো, কোনো ধোঁয়া হচ্ছে না, কিন্তু তারা টোবাকো, এটাই এক ধরনের টোবাকো, বুঝলে? সাদা যে বিষয়টা, সাদা পাতা একটা টোবাকো, তাহলে এটাও ওই যে স্মোক টোবাকো আর স্মোকলেস টোবাকো দুটোই কিন্তু মারাত্মক ক্ষতিকর, বরঞ্চ স্মোকলেস টোবাকো আরো বেশি ক্ষতিকর, কারণ স্মোক টোবাকো তো ধোঁয়াটা কিছু বের করে দেয়, সব তো খেয়ে ফেলা, মানে নিচ্ছে না অনেক সময়। তো টোবাকো কি করছে? ম্যাডাম বিয়ে বাড়িতে যে এখন তাহলে যে পান দিচ্ছে, মিষ্টি জর্দা দিয়ে পান, ওইটাও তো তাহলে খাওয়া উচিত না। হ্যাঁ, টোবাকো তো কোনো অবস্থাতেই মানে খাওয়া উচিত না, কিন্তু ধরো এখন যে বিয়েতে যে একটা পান দেয় ওটাও কি খাওয়া উচিত না, ওটা জিজ্ঞেস করতেছিলাম ম্যাডাম। হ্যাঁ তা তো অবশ্যই, পান সাথে যদি জর্দা থাকে, এমনি খালি পান খেলে তুলনামূলকভাবে ওটা ডাইজেশন হিসেবে অনেক সময় কাজ করে, অনেকে বলে, তাই না? পানের হয়তো কিছুটা আছে, আমি এক্স্যাক্টলি খুব ম্যাডাম ওটাতে মিষ্টি যদি কি একটা যেন মশলা দেয়। হ্যাঁ, জর্দা থাকে যেগুলো কিন্তু ক্ষতিকর হতে পারে অবশ্যই। ঠিক আছে, ওকে ম্যাডাম কন্টিনিউ করব। হ্যাঁ, আর একটা আছে ডিপ্রেশন লিঙ্ক টু স্মোকিং। অনেকে যারা সেন্ট্রাল ডিপ্রেশন থাকে তারাও কি করে, স্মোকিং করে। মন খারাপ থাকে, ডিপ্রেশনে ভুগে, তারাও স্মোক করে, স্মোকিং শুরুই করে ডিপ্রেশন জন্য। Just continue. Smoking among teens is on the rise. Ages 18 to 15 start of smoking behavior. Girl smoke to look smart, to keep from gaining weight. Boys use smoke less tobacco, chew and snap. ঠিক আছে, এখানে আরেকটা কথা বলেছে, বলে যে ওয়েট গেইন হবে না স্মোক করলে, এবং মেয়েরা তো অবশ্যই, যত আমরা সবাই জানি যে মেয়েরা খুব স্মার্ট হওয়ার জন্য তারা স্মোক করে গার্লসদের মধ্যে, তাই না? আর ওয়েট গেইন হয় না, কেন হয় না বলতে পারো কেউ? অনেকে যারা স্মোক করে তাদের ওয়েট গেইন কিন্তু কম হয়, ওজন বাড়ে না বেশি। আমার একজনের সাথে কথা হয়েছিল, তাকে আমি জিজ্ঞেস করলাম যে সে না আবার স্মোক করা শুরু করেছে, স্মোকিং ছেড়ে দিয়েছিল, আবার স্মোক করছে। আমি কেন আবার স্মোকিং শুরু করলেন? তখন বললো যে স্মোকিং ছেড়ে দিয়ে তার ওজন বেড়ে গিয়েছিল, সেই জন্য মনে করছে স্মোকিং শুরু করি। ব্যাপারটা হলো এরকম। তো কেন আসলে স্মোকিং করলে ওজন কম থাকে, ওজন বাড়ে না? ক্ষুধার ইয়াটা কমায় ফেলে, খাবারের চাহিদাটা। রাইট, যারা স্মোক করে তাদের খাবার ইচ্ছাটা কম থাকে, খেতে পারে না, কম খায়। তাহলে এটা কিন্তু কি ভালো না? প্রয়োজনীয় নিউট্রিশন তো নিতেই হবে শরীরের। রাইট, তাহলে এটা ক্ষতিকর যে তার ওজন কম রাখার জন্য সে স্মোকিং করে, সে খাচ্ছে না। স্মোকিং তাকে এনজয় করছে। স্মোকিং এমনই একটা জিনিস যেটা শরীরের প্রত্যেকটা সেলকে এফেক্ট করে, কোনো সেল নরমাল ফাংশনিং করতে পারবে না স্মোকিং করে।
সব সেলকে ড্যামেজ করে, বুঝতে পারছো? সুতরাং কোনো যুক্তি কিন্তু স্মোকিং এর পক্ষে যেতে পারে না। তো একটু কন্টিনিউ করো। Tobacco use in Bangladesh. Over 57,000 people die in Bangladesh each year from tobacco-related disease. Almost 4 in 10 students, 38.6% smoked their first cigarette before age 10. More than 1 in 10 students, 13.2% who never smoked cigarette are interested to take smoking within a year. এই যে পরিসংখ্যানগুলো আমরা দেখছি, এটা হচ্ছে একটা গবেষণার পরিসংখ্যান, বুঝতে পারছো? তাহলে দেখো 10 বছর বয়সেই কিন্তু 10 জনের মধ্যে 4 জনই স্মোকিং শুরু করে দেয় 10 বছর। আর যারা করে নাই তাদেরও ইচ্ছা আছে যে শুরু করার। দেখো স্মোকিং টোবাকো রিলেটেড ডিজিজ গুলো যেগুলো, সেগুলোর মধ্যে কত মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে। সো কি consequences of tobacco use? Tobacco use can lead to chronic illness such as heart disease, cancer of the throat, mouth, and lungs, bronchitis, lower resistance to colds, flu, and other infections. এবার বলতে পারলে তো? আমাদেরকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম প্রথমেই, যে টোবাকো যদি ইউজ করে তাহলে কি লাভ হয়, কি মানে ক্ষতি হয়, কি লাভ না? লাভ তো হয় না, ক্ষতি কি হয়? হার্ট ডিজিজ, কি ধরনের ডিজিজ গুলো হতে পারে? এমন কি তাদের কোল্ড রেজিস্ট্যান্সও কমে যায়, তারা ঠান্ডা সহ্য করতে পারে না, প্রায় ফ্লুতে আক্রান্ত হয়, অন্যান্য ইনফেকশন তো হতেই পারে, কারণ তার বডি ইমিউনিটিটা কমে যায়। বলতে পারবে এখন যে টোবাকো ইউজ করলে কি? জি ম্যাডাম, এটা দুই ধরনের টোবাকোই, এটা স্মোক টোবাকো, স্মোকলেস টোবাকো দুটোই হতে পারে। হ্যাঁ, অ্যালকোহল ইউজটা যদি আমরা দেখি, সানোয়ারা বন্যা তুমি কি আছো আমাদের সাথে? জি ম্যাম। তাহলে তুমি পড়ে শোনাও যে অ্যালকোহল ইউজে কি কি হতে পারে। Alcohol use, psychoactive drug that depresses the CNS or central nervous system. Experimentation is common. First use of alcohol often before 13 years old. Regular use of alcohol is prevalent in age 15 to 18. Daily use and heavy drinking more common in males. Associated with crimes, injuries, and other problem among youths. তো আমরা তো আলোচনা করলাম যে অ্যালকোহল খেলে কি হতে পারে। আমাদের দেশে অ্যালকোহলটা তুলনামূলকভাবে কম, কিন্তু এই কম বলে আমাদের সামনে নেওয়ার সুযোগ নাই। আমরা কিন্তু দেখতে পাই যে এখন কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে, তাই না? এবং এই যে পরিসংখ্যানটা, এটা যদিও ডেভেলপড কান্ট্রির পরিসংখ্যান, যে অ্যালকোহল তো তারা প্রথম 13 বছর আগেই দেখা যায় অ্যালকোহল এডিক্টেড হয়ে যাচ্ছে এবং রেগুলারলি তারা অ্যালকোহল ড্রিঙ্ক করছে। অ্যালকোহল করলে তারা ক্রাইম করছে, তারা ইনজুরি করছে এবং অনেক ধরনের প্রবলেম তৈরি করছে, তাই না? কি হতে পারে কনসিকুয়েন্সেস? পড়ে শোনাও। Alcohol initially makes individuals feel relaxed and sociable, but with prolonged use, these feelings will be replaced by feeling of depression, anger, loss of control, and drowsiness. তাহলে ব্যাপারটা কি? প্রথম কিন্তু সে খুবই রিল্যাক্স, খুবই ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে তার ভিতরে অনেক পরিবর্তনগুলো আসবে, যেটা তার ডিপ্রেশন হতে পারে, অর্থাৎ মুড কন্ট্রোল রাখতে পারবে না। আমরা সিনেমা দেখি না, অ্যালকোহল খাওয়ার পরে সে বিভিন্ন ধরনের আচরণ করতে থাকে, তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, ড্রাউজি থাকে। টিপিক্যাল ছবি মনে আছে? অনেক সিনেমাতেই তো তোমার অ্যালকোহলের ছবিগুলো দেখায়, যারা অ্যালকোহল ইনটেক করছে তাদের দেখায়, তাই না? ওকে, তাহলে Consequences of alcohol use. Alcohol can also cause the following: memory loss, addiction, changes in mood and behavior, judgment, thought, and restraint affected. Liver, kidney, stomach, and intestine damage. Brain is greatly impaired. Blurring and split vision may occur. Voluntary motor actions become clumsy. Death from breathing or heart failure and interaction with other drugs. আমরা দেখো যে অ্যালকোহল ইউজের কত ধরনের কনসিকুয়েন্সেস গুলো হতে পারে। এই কনসিকুয়েন্সেস গুলো তো আমরা অলরেডি জানি, যে একজন অ্যালকোহল যদি শুরু করে, অ্যালকোহল এমন একটা জিনিস, সে অ্যাডিক্টেড হয়ে যায় এবং তার মুড বিহেভিয়ার একদম ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়ে যায়,
যার ফলে কিন্তু ফ্যামিলি ডিসহারমনি শুরু হয়। সিনেমায় দেখেছি এবং বাস্তব জীবনেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তার তার যে জাজমেন্টাল যে চিন্তা ভাবনা, জাজমেন্ট করার যে ক্ষমতা, ভালো মন্দ এইটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। তার চিন্তা ভাবনার মধ্যে স্বাভাবিক চিন্তা ভাবনা সে করতে পারে না, এবং তার কিন্তু বিভিন্ন অর্গান ড্যামেজ হয়, বিভিন্ন অর্গান ড্যামেজ হতে শুরু করে, এবং সবচেয়ে বেশি ড্যামেজ হচ্ছে ব্রেইন ড্যামেজ হচ্ছে। তারপরে কি হচ্ছে, সে কিন্তু ভলেন্টারি যে কাজগুলো, মানে হাঁটা চলা, এই কাজগুলো কিন্তু সে ঠিকভাবে করতে পারে না আস্তে আস্তে। এবং অনেক কিন্তু আমরা দেখি অ্যালকোহল ইনটেক করে অনেকেই কিন্তু প্রেমেচিওর ডেথ হয়। এই ডেথটা কেন? হার্ট ফেলিওরের কারণে হচ্ছে, অথবা দেখা যায় যে অ্যালকোহলের অন্য কোনো ড্রাগ তারা অ্যাডিক্টেড আছে। সো এই ইন্টারাকশনের জন্য অনেক সময় ডেথ হয়। এই ইনসিডেন্টস গুলো কিন্তু আমাদের দেশে খুব বেশি, মানে আনকমন না, অনেক বেশি এখন দেখা যাচ্ছে এই বিষয়গুলো এখন ঘটছে। যেমন তুমি যদি দেখো রিসেন্ট যে ঘটনা নিয়ে তোমার হট টপিক হিসেবে আছে, আমাদের চিত্রনায়িকা, সোকল চিত্রনায়িকা পরিমণি বিষয়টা যদি দেখো, এখানে মেইনলি রোল প্লে করেছে কি এই অ্যাডিকশন, অ্যালকোহল। সে অ্যাডিক্টেড ছিল, কমপ্লিটলি অ্যাডিক্টেড ছিল, তার বিহেভিয়ার নর্মাল ছিল না, যার ফলেই কিন্তু এত ঘটনাগুলো ঘটেছে। সে উল্টা আবার সে দোষ দিতে শুরু করেছে, আরেকজনের ঘাড়ে দোষ চাপানো শুরু করেছে, নিজের দোষ। এবং এর তো এই চিত্রনায়িকার হিস্ট্রি যদি দেখো তাহলে দেখবা যে তার রেগুলার অ্যাডিকশনের একটা হিস্ট্রি আছে, সে রেগুলারলি এই কাজগুলো করেছে। সো এগুলো কিন্তু খুবই শেমফুল আমাদের জন্য। এই জন্যই বলছি যে অ্যালকোহল অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রবলেম তৈরি করতে পারে। তো আলটিমেটলি কি হলো, সোসাইটিতে প্রবলেম তৈরি হলো, সোসাইটাল অ্যানার্কি। এর বাইরে হচ্ছে অ্যালকোহল বললো, আদার ড্রাগ ইউজ হতে পারে অ্যালকোহল ছাড়াও, হতে পারে মারিজুয়ানা, তারপরে কিছু ইনহেল করে, কিছু ইলিগাল স্টেরয়েড ব্যবহার করে, হ্যালুসিনোজেন কিছু এজেন্ট আছে, কোকেইন এবং ক্র্যাক কোকেইন এটাও আছে। আর ইনজেক্টিং ড্রাগ ইউজ, সেটা তো তোমরা জানো যে অনেক ধরনের, বিশেষ করে আইডিইউ যারা ইনজেক্টিং ড্রাগ ইউজার, যারা এইচআইভি ইনফেক্টেড, তাদের মধ্যে অনেক বেশি এগুলো ইউজ। So injecting drug is not a usual risk behavior. So এটা খুব একটা দেখা যায় না ইনজেক্টিং ড্রাগ ইউজার, বিশেষ করে এইচআইভি এইডস এর ক্ষেত্রে তাদের মধ্যেই আমরা দেখি ইনজেক্টিং ড্রাগ ইউজ। তাহলে আদার ড্রাগ ইউজের যে অ্যাডিকশন, সেটাও কিন্তু অনেক হচ্ছে, সেগুলোর মধ্যে কয়েকটা এক্সাম্পল দেয়া হয়েছে। এখন যে নতুনটার কথা বলছিলাম, নতুন একটা ড্রাগ নিয়ে অনেক কথা হচ্ছে, সানোয়ারা বন্ধা বলেছিলাম, ম্যাম এলএসডি। এলএসডিটা কি এটা একটু বলতে পারবে তুমি? এটা কি ধরনের, এটা কি ইনহেল করে নাকি ইনজেকশন হয়, কিভাবে হয় এটা আসলে জানো? কোনো ধারণা আছে? আমার কোনো ধারণাই নেই নতুন ড্রাগটা সম্পর্কে। ম্যাম আমি আসলে পড়েছিলাম, কিন্তু আমার মানে এটা খুব সম্ভবত মানে জিহ্বার নিচে রাখে, খুব সম্ভবত এটা এরকমই রাখার, খুবই ছোট, মানে অনেক ক্ষুদ্র টাইপের একটা জিনিস। আচ্ছা আচ্ছা। তারপরে এটা আস্তে আস্তে ব্রেনে ইফেক্ট করে। খুব সম্ভবত এটা আগে পেশেন্ট মানে যে খুব ইউফোরিক করে দেয়। আচ্ছা, যাই হোক, দেখো নতুন নতুন সব ড্রাগ আছে যেগুলো ইয়ুথদের মধ্যে বেশি কমন, বেশি পপুলার হচ্ছে। এগুলো ইয়াবা কিন্তু একটা পপুলার। আমি ইয়াবা এটা ডিটেইলস পড়বো না, তোমরা একটু পড়ে নিও, কারণ আমরা জানি যে বাংলাদেশেও দেখো 4.6 মিলিয়ন রেগুলার ইউজার্স অফ ইয়াবা ইন বাংলাদেশ, এবং the number is increasing alarmingly every day. So এটা আমাদের একটা মেজর কনসার্ন। ইয়াবা কিভাবে ইউজ করে এগুলো তোমরা নিজের ইন্টারেস্টে পড়ে নিও, এগুলো নিয়ে আর ডিটেইলস আলোচনা করতে চাই না, ঠিক আছে? তো ইয়াবা সম্পর্কেই বলেছে যে ইয়াবা কিভাবে কাজ করতেছে, ড্রাগ অ্যাডিকশনটা। আমরা এখন দেখবো কনসিকোয়েন্সেস অফ ড্রাগ ইউজ। ড্রাগ ইউজ করার পরে কি কনসিকোয়েন্সেস হয়, বন্যা তুমি একটু পড়ে শোনাও। হোয়াট আর দ্য কনসিকোয়েন্সেস? Consequences of drug use: euphoria, insomnia, drowsiness, irritability and aggression. একটা করে একটু যদি দেখি, ইউফোরিয়া বলতে কি বোঝায়? ইউফোরিয়া বলতে ম্যাম মানে সে নিজেকে অনেক আনন্দিত মনে করবে। রাইট, গুড। হ্যাঁ, তারপরে এরকমই, মানে তারপর হচ্ছে ইনসোমনিয়া মানে ঘুম হবে না, খুব অ্যাক্টিভনেস থাকবে, ঘুমাতে না পারা। হ্যাঁ। হচ্ছে ড্রাউজিনেস, ঝিমানি আসবে। ঝিমুনি, হ্যাঁ।
ইরিটেবিলিটি অ্যান্ড অ্যাগ্রেশন, খুব খিটখিটে হয়ে যাবে। রাইট, মানে অ্যাগ্রেশন, খুবই মানে অ্যারোগেন্ট বিহেভ করবে। অ্যারোগেন্ট। তারপর হচ্ছে ডিক্রিজড অ্যাপেটাইট অ্যান্ড নশিয়া, মানে খাবারের রুচি কমে যাবে এবং বমি বমি ভাব হবে। হট ফ্ল্যাশ, ড্রাই মাউথ অ্যান্ড সোয়েটিং, খুব গরম লাগবে, মুখ শুকায় যাবে এবং ঘাম হবে। ড্যামেজ টু দ্য স্মল ব্লাড ভেসেলস ইন দ্য ব্রেন, ব্রেইনের যে ছোট ছোট আমাদের ব্লাড ভেসেলস গুলো আছে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকবে। এটা ইম্পর্টেন্ট যে দেখো তার কিভাবে ড্যামেজ হচ্ছে, ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যাচ্ছে। ইনক্রিজড অ্যালার্টনেস, ওয়েকফুলনেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মানে এটা কি বলবো, মানে অ্যালার্ট হয়ে যাবে, খুবই অ্যালার্ট সবকিছুতেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে। হ্যাঁ এরকম। তারপর হচ্ছে ইনক্রিজ হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেশন অ্যান্ড বডি টেম্পারেচার, মানে হচ্ছে হার্ট রেট, ব্লাড প্রেশার, তারপর রেসপিরেটরি রেট, বডি টেম্পারেচার, এগুলো সবগুলোই বেড়ে যাবে। কনভালশন, খিচুনি হবে, আলটিমেটলি তার কনভালশন শুরু হয়ে যাবে, খিচুনি হবে, দেন সে কোমাতে চলে যাবে, দেন পরে সে কোমাতে চলে যাচ্ছে, তারপরে পসিবল ডেথ হয়ে যাবে। দেখো ড্রাগ ইউজের জন্য আলটিমেটলি তার এই যে ড্যামেজ গুলো হচ্ছে, ফিজিক্যাল ড্যামেজ হয়ে আলটিমেটলি ডেথ হয়ে যাচ্ছে। ভালো পড়েছে। আর একটা রিস্ক বিহেভিয়ার, এটা কত নাম্বার? সেক্সুয়াল বিহেভিয়ারস কন্ট্রিবিউটিং টু আনইনটেন্ডেড প্রেগন্যান্সি, এইচআইভি কত নাম্বার রিস্ক বিহেভিয়ার? এটা 3 নাম্বার। 3 নাম্বার। 4 নাম্বার। 3 নাম্বার তো পার হয়ে গেছে কখন? অ্যালকোহল ইউজ তো ছিল কত নাম্বার? এটা হলো এটা তো হলো 4 নাম্বার। সেক্টর 4 নম্বর। 4 নম্বর। ওকে, কন্টিনিউ করো। সেক্সুয়াল বিহেভিয়ারস আমি করছি বন্যা। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। না বিহেভিয়ার কন্ট্রিবিউটিং টু আনইনটেন্ডেড প্রেগন্যান্সি এন্ড STI HIV. So another concern among adolescents is the risk of sexual transmitted infection. এটা আমরা সবাই ভালো করে জানি। এখানে কিছু ডাটা দেওয়া আছে। USA সেক্স ইন্টারকোর্সের এক্সপেরিয়েন্স হচ্ছে ভেরি হাই, এবং আর্লি সেক্সুয়াল এক্সপেরিয়েন্সের জন্য প্রেগন্যান্সি রিস্ক বেশি। ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে, লেট মি, আশা করি যে ফিনিশ করা যাবে। আর STI এবং HIV অনেক বেশি among the young group because of this behavior. ঠিক আছে? So several factors contributing to the high incidence of rapid spread of STI within the adult population. কি কারণে এত বেশি স্প্রেড করছে? ফার্স্ট, youth are sexually active at a young age and with more than one partner, multiple partner যাচ্ছে এবং তারা খুবই ইয়াং এজে সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে অ্যাডোলেসেন্ট tend not to use contraceptives consistently and very few uses করতে। সো তাদের এই যে কন্ট্রাসেপটিভ ইউজ করার টেন্ডেন্সি খুবই কম, বিশেষ করে কন্ডম ইউজটা অনেক লো, ভেরি ফিউ, যার ফলে তাদের আনইনটেন্ডেড প্রেগন্যান্সি যেটা হচ্ছে এই তাদের কন্ট্রাসেপটিভ ইউজ না করার ফলে। ফাইনালি মেনি অ্যাডোলেসেন্টস কম্বাইন দ্য ইউজ অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল উইথ সেক্স। এটা কিন্তু মোর কমন, যে যারা বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হচ্ছে তাদের মধ্যে ড্রাগ ইউজটাও বেশি, অ্যালকোহল ইউজটাও বেশি। তাহলে মূলত এই 3টা কারণে তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ হচ্ছে, পার্টনার অনেক হচ্ছে, কন্ট্রাসেপটিভ ইউজ করছে না, কন্ডম ইউজ করছে না, এবং ড্রাগ এবং অ্যালকোহল, সেক্স, এরা সব একসাথে কম্বাইন করে তারা এটাতে ইনভলভ হচ্ছে। এই কারণগুলোতে আমাদের STI এবং HIV and AIDS দেখা দেয় অ্যাডোলেসেন্টদের মধ্যে অনেক বেশি স্প্রেড করছে। কি কনসিকুয়েন্স, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি, সুতরাং এটা বুঝিয়ে বলার দরকার নাই। কনসিকুয়েন্স আনপ্রোটেক্টেড সেক্সুয়াল বিহেভিয়ার, দ্যাট ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। হোয়াট আর দ্য কমনস? লাইক ক্ল্যামিডিয়া, গনোরিয়া, সিফিলিস, chancroid, genital herpes, genital warts, HIV and AIDS. These are the common STI among teenage group of adolescents. HIV infection অনেক বেশি কমন। এটা কাকে বলে এটা আমাদের বলার দরকার নাই, ইউ অলরেডি নো দ্যাট কিভাবে এটা স্প্রেড করে। তাহলে দেখবো যে নাম্বারটা 12 to 21 ইয়ার্স ওল্ডদের মধ্যে HIV ইনফেকশন রেটটা অনেক বেড়ে যাচ্ছে বিকজ অফ দেয়ার রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার। আনইনটেন্ডেড প্রেগন্যান্সি কেন হচ্ছে এটা আমরা বুঝতে পারি, আগেই আমরা জানি।
কাকে বলে আনইনটেন্ডেড? নট ওয়ান্টেড এট দ্য টাইম অফ কনসেপশন অকার্ড রিগার্ডলেস অফ দ্য কনসেপশন। তারা চায় না, আনইনটেন্ডেড। আর সেক্সুয়ালি অ্যাক্টিভ যেহেতু রিস্ক আনইনটেন্ডেড প্রেগনেন্সি, তাদের রিস্ক বেশি, যেহেতু আমরা একটু আগে দেখলাম যে কন্ট্রাসেপটিভ ইউজ করছে না। সবচেয়ে বেশি হচ্ছে, হাইয়েস্ট রেট হচ্ছে অ্যাডোলেসেন্টদের মধ্যে ডেভেলপ কান্ট্রিতে, ইউনাইটেড স্টেটসে। আনইনটেন্ডেড প্রেগনেন্সি অর অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি রেট ভেরি হাই। আনইনটেন্ডেড প্রেগনেন্সির কি কনসিকুয়েন্সেস হতে পারে এই বিষয়গুলো আমরা আগেই জানি, নতুন করে আমার এটা এক্সপ্লেইন করার দরকার নাই। Infants born to adolescents whose pregnancies were unintended are more likely to be low birth weight, delivered preterm, not breastfed, school failure, mental retardation, insufficient health care, abuse and neglect, placed in foster care or adoption. তারা তা অন্য কোথাও তারা দিয়ে আসে, তাও ফস্টার কেয়ারের জন্য অন্য কোথাও দিয়ে আসে, নিজেরা লালন পালন করতে চায় না, যেহেতু আনইনটেন্ডেড। এখন আরেকটা রিস্ক বিহেভিয়ার, এটা হলো 5 নম্বর, ডায়েটারি প্যাটার্নস দ্যাট কন্ট্রিবিউট টু ডিজিজ। এইটাও আমাদের কিন্তু ভালো ধারণা আছে, সুতরাং আমাকে খুব বেশি এক্সপ্লেইন না করলেও আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। কি ধরনের ক্রনিক ডিজিজ তোমার বিশেষ সাথে ডায়েটারি প্যাটার্নের সাথে রিলেটেড? ক্রনিক ডিজিজ, ফাস্ট ফুড, কনভেনিয়েন্স কালচার আর লিঙ্ক টু পুয়ার ইটিং হ্যাবিটস। ইটিং হ্যাবিট যদি হেলদি না হয় তাহলে ক্রনিক ডিজিজ হওয়ার চান্স থাকবে। কেন, কি কারণ হতে পারে? একটা বিশেষ করে তুমি আরবান এরিয়াতে যদি আমরা চিন্তা করি, যেখানে প্যারেন্টসরা খুব বিজি থাকে, তাদের রান্না করে হেলদি ফুড খাওয়ার টাইম নেই, তখন তারা কি করতে? তারা বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে থেকে খাবার নিয়ে আসছে। হেলদি ফুড না কিনে তারা বাইরের খাবার বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডোলেসেন্টরা প্রেফার করছে ফাস্ট ফুড, যার জন্য তাদের এই নিউট্রিশন হ্যাবিটটা, ফাস্ট ফুড নিউট্রিশন হ্যাবিট তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখছি যে ইয়াং পিপলদের মধ্যে, অ্যাডোলেসেন্টদের মধ্যে দেখা যায় যে রিকমেন্ড ব্যালেন্স ডায়েটের কথা বলা হয়, সেটা ভার্চুয়ালি তারা অ্যাবসেন্ট থাকে, তারা ব্যালেন্স ডায়েট নেয় না, ইমব্যালেন্স ডায়েট, হাই ফ্যাট ডায়েট, যেগুলো তোমার জাঙ্ক ফুড বলি আমরা যেগুলোকে, সেগুলো তারা নিয়ে তাদের এই যে ডায়েটারি প্যাটার্ন, যার ফলে তাদের বিভিন্ন ধরনের ডিজিজগুলো হচ্ছে। এবং অনেক অ্যাডোলেসেন্ট, বিশেষ করে এই করোনা পিরিয়ডে কিন্তু আরো বেড়ে গিয়েছে। অ্যাডোলেসেন্টরা ব্রেকফাস্ট করে না। কেন ব্রেকফাস্ট করে না? এটার একটা মূল কারণ হচ্ছে তারা অনেক রাত জেগে খেলা নিয়ে ব্যস্ত থাকে, অথবা টেলিভিশন দেখা নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে তারা অনেক লেট নাইটে শুতে যায়। এই জন্য সকালে তারা উঠতে পারে না। সকালে উঠতে না পারার জন্য তারা ব্রেকফাস্ট করতে পারে না। তারা যখন উঠে তখন অলরেডি লাঞ্চ টাইম, সে কারণে তারা ব্রেকফাস্ট স্কিপ করে, এবং যার ফলে কিন্তু তাদের হেলথের পারফরমেন্স, হেলথের কন্ডিশন এবং তাদের স্কুল পারফরমেন্স, এগুলোর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। Many adolescents develop eating disorder due to low self-esteem, negative body image, or feeling of inadequacy. তাহলে মূলত এখানে 3টা কারণ চিহ্নিত করা হয়েছে যে কেন তাদের ইটিং ডিসঅর্ডারটা ডেভেলপ করে। এদের মধ্যে ইটিং ডিসঅর্ডারটা কেন বেশি হয়? একটা হচ্ছে তাদের নিজেদের সম্পর্কে যে আত্মসম্মান বোধ, যেটা আত্মমর্যাদা বোধ, সেটা কিছুটা কম থাকে এই সমস্ত অ্যাডোলেসেন্ট। এবং তার বডি ইমেজ সম্পর্কে একটা নেগেটিভ বডি ইমেজ, সে মনে করে যে তাকে সে দেখতে ভালো না বা কিছু, এই ধরনের একটা নেগেটিভ ইমেজ তার ভিতরে কাজ করে, আর সে নিজেকে অসম্পূর্ণ মনে করে, যার ফলে তার ইটিং ডিসঅর্ডার, সে ঠিক মতন খাওয়া দাওয়া ইত্যাদি করে। বিশেষ করে ফিমেল অ্যাডোলেসেন্ট যদি হয়, তার কি হয়? সে মনে করে সে মোটা হয়ে যাচ্ছে, তার নেগেটিভ একটা ইমেজ তৈরি হয় যে সে অন্যদের মতন বডি ফিগার মেনটেন করতে পারছে না, যার ফলে সে তখন যে ডায়েটিং শুরু করে। এর ফলে কি হচ্ছে? তার অ্যানোরেক্সিয়া, কি ধরনের কমন, যদি আমাদের একটা আলাদা সেশন আছে ইটিং ডিসঅর্ডারস অ্যামং অ্যাডোলেসেন্টস, তাহলে এখানে আমরা বলছি 3টা মূলত কমন। একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভাসা, একটা হচ্ছে বুলিমিয়া নার্ভাসা, আর একটা হচ্ছে বিঞ্জ। অ্যানোরেক্সিয়া নার্ভাসা হচ্ছে তার খেতে ইচ্ছা করে না, একদম না খেতে তার খাওয়ার ইচ্ছাটাই চলে যায়, এত বেশি এক্সট্রিম ডায়েটিং করে। অনেক ক্ষেত্রেই ইভেন মেলরাও কিন্তু ডায়েটিংটা করে, এক্সট্রিম ডায়েটিং, যার ফলে তার অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে। সে খেতে পারে না, খেলে তার বমি আসে, বমি ভাব হয়, বমি হয়ে যায়। আর বুলিমিয়া নার্ভাসা হচ্ছে যে সে নিজেকে ওয়েট ম্যানেজ রাখার জন্য, ওয়েট কন্ট্রোলে রাখার জন্য সে খাওয়া দাওয়া করে ঠিকই, খাওয়ার পরে সে ইনডিউসড ভমিটিং করে বেশিরভাগ, যাতে করে তার খাবারগুলো বের হয়ে যায়।
আর বিঞ্জ ইটিং মানে হচ্ছে সে সারাক্ষণই খেতে বেশি পছন্দ করে, সারাক্ষণই সে খায়, যেটা ঠিক উল্টাটা, বেশি খেতে পছন্দ করছে, সবসময় খায়। এই ধরনের ইটিং ডিসঅর্ডার গুলো তাদের মধ্যে তৈরি হয়। এই যে ডায়েটারি প্যাটার্ন, এই যে তাদের আনহেলদি ডায়েটারি প্যাটার্ন যেটা হচ্ছে, এটার কনসিকুয়েন্সেস গুলা কি? shrunken organ development ঠিক মতন হচ্ছে না, bone mineral loss which can lead to osteoporosis, low body temperature, low blood pressure, slowed metabolism and reflexes, তাহলে তার রিফ্লেক্স গুলো কমে যাচ্ছে, তার মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে। ডিহাইড্রেশন ভেরি কমনলি ডিহাইড্রেটেড হয়ে যায়, কারণ তারা ফ্লুইড ইনটেকটাও এডিকুয়েটলি করে না। ইরেগুলার হার্টবিট which can lead to cardiac arrest। সো দেখো কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তাদের এই সমস্ত, যাদের ইটিং বিহেভিয়ার ঠিক মতন হয় না, ইটিং প্যাটার্ন যাদের চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে হার্টবিটের ইরেগুলার হতে পারে, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে দ্যাট মে লিড টু ডেথ। কত সিরিয়াস কনসিকুয়েন্সেস, ক্যান ইউ ইমাজিন? ড্যামেজ টু বাউলস, লিভার অ্যান্ড কিডনি, তাদের অর্গানগুলো ড্যামেজ হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কারণ তার খাওয়া এবং তার ফ্লুইড ইনটেকের ব্যালেন্স নাই, এই জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। অন দ্য আদার হ্যান্ড এক্সেস ক্যালোরি, অনেক বেশি যারা বিঞ্জ ইটিং করছে অথবা যারা ফাস্ট ফুড অ্যাডিকশন হচ্ছে, যারা সারাক্ষণ ফাস্ট ফুড খেতে পছন্দ করে, তাদের মধ্যে এক্সেস ক্যালোরি ইনটেকের জন্য ওবেসিটি ডেভেলপ হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে ডায়েটারি প্যাটার্নসের জন্য হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লাস্ট যেটা আমাদের নাম্বার 6, যে আমাদের রিস্ক বিহেভিয়ার, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই করোনা মহামারী কালে এই ইনসাফিসিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা অনেক বেশি দেখতে পাই। সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে আছে, যেহেতু স্কুল কলেজ বন্ধ হয়ে আছে, মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতে পারছে না, বিশেষ করে যারা আরবান এরিয়াতে বাস করে, তাই না? তাদের জন্য এটা ভয়ঙ্কর একটা রিস্ক হয়ে দাঁড়াচ্ছে। তারা এই সারা রাত জেগে খেলাধুলা করছে, ঘুমাচ্ছে, তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতেই নাই, তারা সারাক্ষণ শুয়ে বসে খেলাধুলা করছে, কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, হাঁটা চলা, অন্যান্য যে আউটডোর খেলা, ইনডোর খেলা, এই সমস্ত সব অ্যাবসেন্ট। সো ভয়ঙ্কর পরিণতির দিকে কিন্তু আমরা যাচ্ছি, আমাদের টিনেজারদের হেলথের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ, বডি মুভমেন্ট ফ্রম করতেই হবে। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বসে বসে পড়াশোনা করলাম, হাঁটা চলা, উঠা বসা, খেলাধুলা, এগুলোর মধ্যে মাসকুলার মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করলে বা বসে বসে কিছু করলে কিন্তু মাসকুলার অ্যাক্টিভিটি হয় না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে কাকে আমরা বলছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। So many young people do not get enough physical activity. So very common. Fewer children are enrolling to daily physical exercise. So যে অনেকগুলো তোমার জিম যেটা করা হয়েছে, সেখানে অ্যাডোলেসেন্টদের মধ্যে খুবই কম আছে যারা এই জিমগুলোতে অ্যাটেন্ড করছে। এটা আসলে স্কুল কলেজ দায়িত্ব থাকা উচিত যে প্রত্যেকটা স্কুলে থাকবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আমাদের স্কুলে বা যে কলেজে পড়াশোনা করেছি, সেখানে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং গেম একটা আলাদা করে সেশনই ছিল, আলাদা পিরিয়ডই ছিল, যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতো, গেম হতো। তো এখন যদি তুমি দেখো বাচ্চাদের স্কুল কলেজে যাচ্ছে, কলেজের যদি মাঠও যদি থাকে, সেই মাঠটা খালি পড়ে থাকে, ফাঁকা পড়ে থাকে। আর যখন মাঝখানে একটা লেজার পিরিয়ড যে দেয়, মাঝখানে একটা যে আধা ঘন্টা 15-20 মিনিটের যে একটা লেজার দেয়, ব্রেক দেয়, সেখানেও দেখা যায় যে বাচ্চারা বসে বসে মোবাইল ফোন বসে আছে। সো এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য। তারা কি করছে? ইউজ টিভি এন্ড ভিডিও গেমস কন্ট্রিবিউট টু দিস প্যাটার্ন। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তারা টিভি দেখছে, ভিডিও গেম খেলছে, যার ফলে তারা ইনঅ্যাক্টিভ, ইনসাফিসিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেই না টোটালি, এমন হচ্ছে। তাহলে কি হতে পারে? ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না করে, তার কনসিকুয়েন্স কি আমরা সবাই জানি, ভেরি গ্রেভ কনসিকুয়েন্স। ল্যাক অফ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডাবলস দ্য রিস্ক, দ্বিগুণ হয়ে যাচ্ছে। কি ধরনের ডিজিজ রিস্ক আছে? কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যাডাল্ট অনসেট অফ ডায়াবেটিস, খুব দ্রুত তারা ডায়াবেটিসের শিকার হবে, হাইপারটেনশন হবে, ওবেসিটি হবে। Obesity as perceived by the adolescents themselves increase social discrimination. Obesity কি কনসিকুয়েন্স হবে? সোশ্যাল ডিসক্রিমিনেশন। যারা ওবেস তারা কিন্তু সোসাইটিতে খুব একটা তাদেরকে
অ্যাকসেপ্ট করে না, তাদেরকে অনেক ডিসক্রিমিনেশন করা হয়। পুয়ার সেলফ এস্টিম, তাদের নিজের আত্মমর্যাদাটা কমে যায়, অর্থাৎ তাদের বডি ইমেজটা খুবই ডিস্টর্টেড হয়ে যায়, নিজেকে পুয়ার মনে করতে থাকে। সো যার জন্য তার সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স এগুলো কমে যায়, যার ফলে সেই ওবেস বাচ্চাটা ডিপ্রেশনে ভুগে, সোশ্যাল আইসোলেশনে ভুগে, যেহেতু তাকে ডিসক্রিমিনেট করা হয়, অনেক খেলাধুলা নেওয়া হয় না, তুই তো অনেক মোটা, তুই তো খেলতেই পারবি না, বসায় রাখে তাকে, এইভাবে তাকে ডিসক্রিমিনেশন করা হয়, এবং যার ফলে তার ডিপ্রেশন হতে পারে, ডিপ্রেশন বা অন্যান্য মেন্টাল ইলনেস গুলো তৈরি হয়। ইনসাফিসিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটির কনসিকুয়েন্স গুলা কি আশা করি তোমরা মনে রাখতে পারবে, কোনো কঠিন বিষয় না, খুবই সহজ। সো প্রিভেনশন, এখন মোস্ট ইম্পর্টেন্টলি হাউ ক্যান উই প্রিভেন্ট, কিভাবে আমরা প্রিভেন্ট করবো অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ার। প্রিভেনশন একটা জাস্ট খুব ইজি বিষয় না, এটা হচ্ছে লং টার্ম প্ল্যান করতে হবে আমাদের, মিডিয়াম টার্ম, লং টার্ম, শর্ট টার্ম প্ল্যান করতে হবে, যেটা একদম ছোটবেলা থেকে শুরু হবে। ইউনিটি লেভেলে তাদের খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে, স্কুলে যেটা থাকতে হবে, একটু আগে যে কথাগুলো বলছিলাম, এই ব্যবস্থাগুলো যদি স্কুলে না থাকে, কলেজে না থাকে, ইউনিভার্সিটিতে না থাকে, তাহলে আমরা কোনোভাবেই কিন্তু এই রিস্ক বিহেভিয়ার বা এই ধরনের যে কনসিকুয়েন্স গুলো হচ্ছে সেগুলো থেকে প্রিভেন্ট করতে পারবো না। সো রিস্ক বিহেভিয়ার উই ক্যান প্রিভেন্ট থ্রু কাউন্সিলিং, এডুকেশন। সো প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কাউন্সিলিং থাকতে হবে, এডুকেশনের মধ্যে ইনভলভ করতে হবে এই রিস্ক বিহেভিয়ার গুলো যেগুলো কমন সেগুলো যাতে প্রিভেন্ট করা যায়। স্ক্রিনিং করতে হবে কোন বাচ্চাদের মধ্যে রিস্ক বিহেভিয়ার গুলো আছে, স্ক্রিনিং প্রোগ্রামটা স্ক্রিনিং অনুযায়ী ম্যানেজ করতে হবে, ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্ট করাটা ইম্পর্টেন্ট। এবং রিস্ক অ্যাসেসমেন্ট, স্ক্রিনিং এর মাধ্যমে আমরা রিস্ক দেখবো কার কি কি ধরনের রিস্ক আছে, এবং সেটাকে ইভালুয়েশন করে আমরা একটা প্রোগ্রাম হাতে নিব, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা এগুলো প্রিভেন্ট করতে পারবো। তাহলে ইন্টারভেনশনস গুলো কি নিব, এন্ড প্র্যাকটিসেস, কি কি প্র্যাকটিসেস আমরা করব এখানে, বা কি ইন্টারভেনশন করব। ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট দ্যাট বিল্ডস ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপ। হ্যাঁ, তাহলে এটা মূলত বলা হচ্ছে ফ্যামিলিতে প্যারেন্টসদের সাথে বা আদার ফ্যামিলি মেম্বার্সদের সাথে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে করে ট্রাস্ট এবং গুড রিলেশনশিপটা মেনটেন করা যায়। সাপোর্ট উইথ রেফারেলস অ্যান্ড রিসোর্সেস, যে সমস্ত ধরো ডায়াগনোসিস করা হবে, যাদের রিস্ক বিহেভিয়ারের স্ক্রিনিং করে আইডেন্টিফাই করা হবে, তাদেরকে আমরা রেফার করব প্রয়োজন হলে। বিল্ড অ্যাওয়ারনেস, অ্যাটিটিউড অ্যান্ড কালচারাল বিলিফস। সো অ্যাওয়ারনেস বিল্ড করা, অ্যাটিটিউড তো ডেভেলপ করা, বিশেষ করে কমিউনিটিতে, ফ্যামিলিতে, এবং কালচারাল বিলিফ ইত্যাদি ইত্যাদি তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ। ইউজ অ্যাজ ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং টুলস টু আইডেন্টিফাই রিস্ক অফ দি লিডিং কজ অফ অ্যাডোলেসেন্ট মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। তাহলে এই যে অ্যাডোলেসেন্ট মরবিডিটি, মর্টালিটি হচ্ছে, এটার জন্য আমাদেরকে একটা টুল আবিষ্কার করতে হবে, যেটার মাধ্যমে আমরা ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং টুল, হ্যাঁ, এই টুলটা হলো ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং টুল। কোন বয়সে তার কি কি ধরনের ডেভেলপমেন্টাল বা কি কি ধরনের চেঞ্জগুলো হবে, এই স্ক্রিনিং টুলস তৈরি করতে হবে, এবং এই মরবিডিটি আইডেন্টিফাই, মর্টালিটি যাতে আইডেন্টিফাই করা যায় করে, সেই অনুযায়ী আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নিতে হবে। এনগেজ ইন্টারভেনশন টু রিডিউস রিস্ক, রিস্ক কমার জন্য ইন্টারভেনশন দিতে হবে। অ্যাক্সেস রিস্ক অ্যান্ড অ্যাডাপ্ট কাউন্সিলিং টেকনিক, অ্যাসেস রিস্ক অ্যান্ড অ্যাডাপ্ট কাউন্সিলিং টেকনিক। রিস্ক অ্যাসেস করতে হবে, অ্যাকর্ডিংলি কাউন্সিলিং করতে হবে। অ্যাসিস্ট ইন ডেভেলপিং আ রিস্ক রিডাকশন প্ল্যান, কিভাবে তার রিস্ক কমবে সেই প্ল্যানটা ডেভেলপ করতে হবে, সেই ডেভেলপ করতে অ্যাসিস্ট করতে হবে। অ্যারেঞ্জ ফলো আপ টেস্টিং, কাউন্সিলিং অ্যান্ড রেফারেন্স, এবং এদেরকে শুধুমাত্র একবার করলেই হবে না, কাউন্সিলিং বা রিস্ক অ্যাসেসমেন্ট ফলো আপ করতে হবে এবং প্রয়োজন হলে রেফারেল করতে হবে। এম্পাওয়ার অ্যাডোলেসেন্টস টু মেক হেলদি ডিসিশনস, অ্যাডোলেসেন্টরা যাতে তাদের নিজের ডিসিশন নিজে নিতে পারে, সেই জন্য ভালো মন্দ, কোনটা কি ক্ষতি হতে পারে, কি কি ধরনের কি আচরণে কি কি ধরনের রিস্ক আছে, এই বিষয়গুলো অ্যাডোলেসেন্টদেরকে জানাতে হবে। এটা জানাবে কিভাবে? এটা জানাবার জন্য স্কুলে জানাতে হবে, এডুকেশন কারিকুলামের মধ্যে থাকতে হবে, এটা বাসায় প্যারেন্টদের সাথে প্যারেন্টাল কমিউনিকেশনে থাকতে হবে। তাহলে তাহলে তাকে এম্পাওয়ার করে সে নিজের ডিসিশন কোনটা ভালো মন্দ সে জাজ করে সেই ডিসিশনটা সে নিতে পারবে। ইভালুয়েট দ্য চেঞ্জেস মেড ইন এডুকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এবং কি কি ধরনের চেঞ্জগুলো, এডুকেশনে যে চেঞ্জগুলো হচ্ছে সেটা ইভালুয়েট করে অ্যাকর্ডিংলি আমাদেরকে সেই চেঞ্জ করতে হবে এবং এনফোর্স করতে হবে সেটা। আর
আরেকটা রিকমেন্ডেশন হচ্ছে ডিজাইন টু প্রোটেক্ট অ্যাডোলেসেন্ট ফ্রম 6 ক্যাটাগরিজ ওয়্যার রিস্ক বিহেভিয়ার আইডেন্টিফাই সিডিসি বাই, আমরা যে 6টা ক্যাটাগরির কথা বললাম স্পেসিফিক্যালি সেই রিস্ক বিহেভিয়ার গুলাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব সেটার জন্য কিছু সাজেশন আছে, রিকমেন্ডেশন আছে। হোয়াট আর দ্য রিকমেন্ডেশন? নাম্বার 1 রিকমেন্ডেশন হচ্ছে টিচিং দেম টু কম্প্রিহেন্ড হেলথ নলেজ। তাহলে কম্প্রিহেন্ড হেলথ নলেজকে নলেজ দিতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে স্কুলে কলেজে এডুকেশনাল কারিকুলামে হেলথ নলেজ থাকতে হবে, হেলথ বিষয়ে তাদের পড়াশোনা করাতে হবে। অ্যাসেসিং হেলথ ইনফরমেশন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, তাহলে হেলথ ইনফরমেশন অ্যাসেস করা, হেলথের যে প্রোডাক্টগুলো বা সার্ভিসেসগুলো সেগুলো অ্যাসেস করতে পারবে। প্র্যাকটিসিং হেলথফুল বিহেভিয়ার, সো হেলথফুল বিহেভিয়ারকে প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে যে স্ট্রেসের মধ্যে থাকে অ্যাডোলেসেন্টরা বিশেষ করে দেখা যায় বন্ধু বান্ধবদের সাথে তাদের বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হয়, প্যারেন্টদের সাথে কনফ্লিক্ট হয়, অনেক ধরনের কনফ্লিক্ট হয়, কমিউনিটিতে খেলাধুলা করতে যেয়ে তাদের কনফ্লিক্ট হয়। এই যে কনফ্লিক্টের সময় তারা অনেক ধরনের স্ট্রেসে পড়ে, পড়াশোনা নিয়ে স্ট্রেস হয়, খুবই মোস্ট ইম্পর্টেন্টলি পড়াশোনা, বিশেষ করে অনেকেই শুধুমাত্র খুব ভালো রেজাল্ট করতে হবে এই যে প্রেশারটা তাদের উপর দেয়, এটা একটা বিগ স্ট্রেস, তাকে ফার্স্ট হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এই ধরনের স্ট্রেস গুলোও কিন্তু ইম্পর্টেন্ট। সো এই স্ট্রেস গুলোকে ম্যানেজ করতে হবে। অ্যানালাইজিং ইনফ্লুয়েন্স অন হেলথ, এবং এই স্ট্রেসের বা আদার যে রিস্ক বিহেভিয়ার সেগুলোর যে ইনফ্লুয়েন্স গুলা হেলথের উপরে যে কনসিকুয়েন্স গুলা সেটাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিলস। আমি যে কথাগুলো আমরা যে কথা বললাম যে হেলথ মেসেজ দেওয়া, হেলথ ইনফরমেশন দেওয়া বা এই জিনিসগুলো দিতে হলে আমাকে কমিউনিকেশন স্কিলটা ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে কমিউনিকেট করবো, অ্যাডোলেসেন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডাইরেক্টলি যদি আমরা অর্ডার করি, ঠিক আছে, অর্ডার করলে কিন্তু কোনো কাজ হবে না, এটা করো না, ওটা করো না, এটা করো, হবে না। তাহলে কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট, এবং এই কাউন্সিলিং এর সময় কিভাবে আমি তার কাছে মেসেজগুলো পৌঁছাবো, দ্য কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউজিং রেজিস্ট্যান্স স্কিল, এবং কিভাবে রেজিস্ট্যান্স স্কিল বলতে বোঝাচ্ছে, যেমন ধরো কোনো ধরনের প্রেশার আসছে পিয়ারদের মধ্যে থেকে যে চল আমরা এটা করি সেটা করি, অনেক ধরনের এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করার জন্য অ্যাডোলেসেন্টরা অনেক সময় প্ল্যান করে, চল ওকে দল বেঁধে মারতে যাই, ওকে একটা শিক্ষা দিয়ে, এই ধরনের অনেক বিষয় আছে যেটা আমরা জানি। তাহলে এই যে তার উপর যে প্রেশারটা আসবে অন্য ধরনের এন্টি সোশ্যাল কোনো অ্যাক্টিভিটি করার জন্য, সেই ধরনের সেটা যে সে যাতে রেসিস্ট করতে পারে, অর্থাৎ রিফিউজ করতে পারে, সে না বলতে পারে, এই এবিলিটিটা তার হতে হবে। ইউজিং কনফ্লিক্ট রেজলিউশন স্কিল, বা এই যেমন কনফ্লিক্ট যেটা হচ্ছে কারোর সাথে যদি কনফ্লিক্ট হয় সেটা কিভাবে সে রেজলিউট করবে, কনফ্লিক্টটাকে আরো বেশি বাড়িয়ে না বাড়িয়ে কিভাবে কনফ্লিক্টটাকে সলিউশন করতে পারবে, এই স্কিলটা তাদের থাকতে হবে। সেটিং হেলথ গোলস, তার হেলথের কি গোল হবে, সে সুস্থ থাকবে, তার যাতে হার্ট ডিজিজ না হয়, হাইপারটেনশন না হয়, ডায়াবেটিস না হয়, কিভাবে প্রিভেন্ট করবে, তাহলে এই গোলগুলোকে সেট করতে হবে এবং কিভাবে সেটা করবে সেটা ঠিক। মেকিং রেসপন্সিবল ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত নিবে সেটা একটা দায়িত্বপূর্ণভাবে সেই সিদ্ধান্ত নিতে পারবে, এই স্কিলটা তার থাকতে হবে। আর অ্যাডভোকেটিং ফর হেলথ, এবং সে নিজেই অ্যাডভোকেট হিসেবে হেলথের বিষয়ে অ্যাডভোকেট করতে পারবে, গুড হেলথ, ব্যাড হেলথ, ইনজুরিয়াস কোনগুলা ইত্যাদি বিষয়ে। অ্যান্ড ডেমনস্ট্রেটিং গুড ক্যারেক্টার, এবং তার যে ক্যারেক্টার সেটা একটা গুড ক্যারেক্টার ডেমনস্ট্রেট করবে, অর্থাৎ তার একটা মোরাল ভ্যালু থাকবে, সে মিথ্যা কথা বলছে না, বা সে কাজ যা করছে, কমিটমেন্ট যদি করছে কমিটমেন্টটা রক্ষা করছে, সো এই ধরনের তার মোরাল ক্যারেক্টার হবে, যেখানে এক্সপ্লয়েট করবে না কাউকে, এক্সপ্লয়েটেটিভ বিহেভিয়ার তার তৈরি হবে না। ঠিক আছে, এটাই হলো তার লাইফ স্কিল বেসড এডুকেশন। এই যে আমরা এত 12টা পয়েন্টের কথা বললাম, এই 12টা পয়েন্টই হচ্ছে লাইফ স্কিল বেসড এডুকেশন। আমাদের সেশনে অ্যাডোলেসেন্টে লাইফ স্কিল বেসড এডুকেশনটাকে আলাদা করে পড়াই, এই পয়েন্টটাই মূলত আসলে ইলাবোরেট করা। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লাইফ স্কিল বেসড এডুকেশন দিতে হবে, তার মধ্যে 12টা পয়েন্ট আমরা আলোচনা করেছি। ঠিক আছে, আশা করি মনে রাখবে, এগুলো খুব কঠিন বিষয় না, মনে রাখাও খুব কঠিন না, আশা করি তোমরা বলতে পারবে। লাস্টে যেটা হচ্ছে যে সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সোশ্যাল একটা বললাম, লাইফ স্কিল বেসড এডুকেশনের কথা আমরা বললাম, এখন হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, এটা কি হবে। এই ফিগারটা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, গোল কি,
হেলদি বিহেভিয়ার্স গুলো কি এবং ফর অল চিলড্রেন এন্ড ইয়ুথের জন্য তিনটা হেডে ভাগ করা হয়েছে। গোল হচ্ছে টু এনশিওর হেলদি বিলিফস অ্যান্ড ক্লিয়ার স্ট্যান্ডার্ডস। হেলদি বিলিফস, ঠিক আছে, গুড হেলথ, সেটা কোথায় হবে? সব বাচ্চাদের জন্য, ইন ফ্যামিলিজে হবে, স্কুলে হবে, পিয়ার গ্রুপে হবে। তিনটা ভাবেই আমরা তাদের এই ডেভেলপমেন্টের জন্য তিন ভাবেই আমরা এই বিষয়ের উপরে হেলদি বিলিফস অ্যান্ড ক্লিয়ার স্ট্যান্ডার্ডস এর উপরে আমরা তাদেরকে কি করব, এডুকেট করব বা অ্যাওয়্যার করতে পারব। বিল্ড বন্ডিং, অ্যাটাচমেন্ট অ্যান্ড কমিটমেন্ট। কোথায় বন্ডিংটা বিল্ড করব? কোথায়? ফ্যামিলিতে, স্কুলে, পিয়ার্স গ্রুপের মধ্যে, সো দ্যাট কনফ্লিক্ট গুলো কম হয়। বন্ডিং যত ভালো হবে, প্যারেন্টাল বন্ডিং যদি ভালো হয়, তাহলে সেসব বাচ্চার মোরাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট ভালো হয়। সো এটা অল গ্রুপে, ফ্যামিলিতে, স্কুলে এবং পিয়ার গ্রুপের সাথে। বি অ্যাওয়্যার অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সো একটার সাথে ইন্টার রিলেটেড। দেখো এই যে অ্যারোগুলো দিয়েছে, একটার সাথে ইন্টার রিলেটেড, আলটিমেটলি লিডিং টু হেলদি বিহেভিয়ার। ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর কথা আমরাও বলেছি। সো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স, আলাদা তাদের, প্রত্যেকে কিন্তু আলাদাভাবে পটেনশিয়াল, মানে এইটাকে আমার রিকগনাইজ করতে হবে। প্রত্যেকে একই ক্যাটাগরির মধ্যে ফেললে চলবে না। সো এগুলো হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের ডিল করতে হবে ইন্ডিভিজুয়ালি। সব মিলিয়ে আমরা যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, বন্ডিং, হেলদি বিলিফস, ক্লিয়ার স্ট্যান্ডার্ড সব মিলিয়ে আলটিমেটলি তার হেলদি বিহেভিয়ার ডেভেলপ করবে। ওকে, তাহলে গোল হচ্ছে আমাদের হেলদি বিহেভিয়ার ফর অল চিলড্রেন এন্ড ইয়ুথ, এটি হচ্ছে আমাদের গোল। সো হাউ ইউ ডেভেলপ হেলদি বিহেভিয়ার, এটা স্টেজেস বলছে, সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। ওকে, এটাই আমাদের লাস্ট স্লাইড। তাহলে প্রিভেনশনের জন্য আমরা দুটো বিষয় গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছি, সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে আরেকটা কি বলো বলো যে কেউ। প্রিভেনশনের জন্য দুটো বিষয় আমরা মূলত জোর দিয়েছি, একটা হচ্ছে দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, যেটা খুব সংক্ষেপে এই ফিগারের এখানে বোঝানো হয়েছে। আর আমরা কি বলেছি বলো, যে কেউ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে হবে। নো, ইটস নট দ্য আনসার। কি বুঝালাম আমি? আর কেউ উত্তর দাও। 6 ক্যাটাগরি যে প্রিভেনশনটা সিডিসি 6 ক্যাটাগরি প্রিভেনশনের জন্য কি করছি? একটা বলছি সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, আর একটা কি বললাম একটু আগে? লাইফ স্কিল বেসড এডুকেশন। রাইট, ভেরি গুড হাবিব, তুমি একদম কারেক্টলি বলেছো, লাইফ স্কিল বেসড এডুকেশন। তার আন্ডারে আমরা 12টা পয়েন্ট আইডেন্টিফাই করি, ঠিক আছে? সো প্রিভেন্ট করার জন্য আশা করি এগুলো তোমরা বলতে পারবে। তাহলে কারো কি কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে আমরা রিভিউ করছি, আমি আশা করি উত্তর দিতে পারবে। What is risk behavior of adolescents? বলতে পারবে? কে বলবে? What is risk behavior of adolescents? কেউ কথা বলছো না কেন? ম্যাডাম, এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তাদের যে বিহেভিয়ার গুলো শুরু হয় সেগুলোকে প্রিভেনশন করা এবং ম্যানেজ করছে রিস্কি বিহেভিয়ার ম্যানেজমেন্ট। আই এম নট হ্যাপি উইথ দ্য আনসার। আমি তোমাদেরকে বলেছি খাতা কলম পেন্সিল নিয়ে বসবে, সে সাথে সাথে লিখবে, কারণ প্রতিদিনই কিন্তু ওই সেশন রিভিউ করা হবে। তোমরা যদি এইভাবে উত্তর দাও তাহলে তো হবে না। বলা হয়েছে what is risky behavior of adolescents, what is risk behavior বলতে কি বোঝায়? হ্যাঁ বলো হাবিব প্লিজ। Many new behaviors are in adolescence group which irritate and frustrate the parents or unwanted behaviors. ডেফিনিশনটা কিন্তু দেয়া হয়েছে, এটা কিন্তু ডেফিনিশন না, এটা ইন্ট্রোডাকশন।
বুঝিয়ে বলো রিস্ক বিহেভিয়ার বলতে কি বুঝি, আমরা কি বুঝি, বাংলায় কি বুঝি, রিস্ক বিহেভিয়ার কি বলে, যে কি বুঝি ওইটাই তো আসলে, অন্য কিছু না। জি ম্যাডাম, যেগুলো হুবহু ভাষা বলার দরকার নেই, তোমাকে তো বুঝতে হবে কি, বলো হাবিব। হ্যাঁ ম্যাডাম, যেগুলো হচ্ছে যে বিহেভিয়ার গুলো আসলে আমরা আনওয়ান্টেড, আমরা মানে ওই বয়সে ওই এজ গ্রুপের পার্সনদের কাছে আমরা আশা করি না, বা যেটা তাদের স্বাস্থ্য এবং মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের জন্য রিস্কি। লিড টু মরবিডিটি, মর্টালিটি, which may lead to, ঠিক আছে, এইভাবে বুঝে সব মিলিয়ে তোমাকে বলতে হবে। গুড হাবিব, ভালো বলেছো। তাহলে এখন আইডেন্টিফাই দ্য ক্যাটাগরিজ অফ রিস্ক বিহেভিয়ার অ্যামং অ্যাডোলেসেন্টস, ক্যাটাগরিগুলো বলবে কে? হাবিব বলেছো, তুমি বলবে না, অন্য কেউ। কে বলবে ক্যাটাগরিজ? আমি কি নাম বলবো? সানোয়ারা বন্যা বলো, ক্যাটাগরিজ অফ রিস্ক বিহেভিয়ার অ্যামং অ্যাডোলেসেন্টস, ক্যাটাগরিজ গুলো বলো। না, শুনতে পাচ্ছি না। ক্যাটাগরিজ রিস্ক বিহেভিয়ার ক্যাটাগরিগুলো বলো। বলতে পারছো না? না ম্যাম। কন্ট্রিবিউটিং, তারপর টোবাকো ইউজ, অ্যালকোহল এবং ড্রাগ ইউজ। এভাবে বলেছি, 6টা ছিল ক্যাটাগরি ম্যাডাম, বলা হয়েছে, কে বলবে? 6টা ক্যাটাগরি বলা হয়েছে ম্যাডাম। হ্যাঁ, তো কিভাবে উল্টাপাল্টা বিহেভিয়ার কিভাবে কেন বলছো? ঠিকভাবে বলো, 1 2 3 4 যেভাবে আছে ঠিক ওভাবেই বলবা ক্যাটাগরি গুলো। মেরি, তুমি কোথায় আছো? ছটা ক্যাটাগরি ঠিক করে বলো, কে বলো। আমি হাবিবকে জিজ্ঞেস করছি না, আমি জানি হাবিব বলতে পারবে। আমি চাই তোমরাও বলতে পারো, এটা তো কঠিন কিছু করাই নাই, আমি খুবই সহজ। বিহেভিয়ার কন্ট্রিবিউটিং, যেটা হচ্ছে ইন্টেনশনাল ইনজুরির মাধ্যমে হবে, ইন্টেনশনাল দুটোই, আনইনটেনশনাল ইনজুরির মাধ্যমে হবে। তারপর হচ্ছে টোবাকো ইউজ, কথা বলার দরকার নাই তো, যা আছে তাই বলবা। টোবাকো ইউজ, অ্যালকোহল এবং ড্রাগ ইউজ, রাইট। আর সেক্সুয়াল বিহেভিয়ার ম্যাডাম এইচ টিআইএস এইচআইভি, আর হচ্ছে ডায়েটারি প্যাটার্ন, ফিজিক্যাল অ্যাক্টিভিটির ইনসাফিসিয়েন্সি। 6টা হয়েছে? মেরি কি আছে নাকি? ম্যাডাম মেরি আপুর হচ্ছে বমি আসছে অনেক, মেসেজ পাঠাইছে, টয়লেটে গেছে ম্যাডাম। সে কি অবস্থা, ঠিক আছে ওকে। তাহলে 6টা ক্যাটাগরি ঠিক মতন মনে রাখতে হবে। তোমাদের তো স্ল্যাগে পাঠাই, খাতা বই নিয়ে বসবা, সিরিয়াসলি ক্লাস করবা, তাহলেই তো বলতে পারবা। রিস্ক বিহেভিয়ারের কনসিকুয়েন্সেস কি? সানোয়ারা বন্যা, আলাদা আলাদা করে ইউফোরিয়া, আলাদা আলাদা করে বলবে। ইউফোরিয়া বলা শুরু করলে হবে? সো বলবে রিস্ক বিহেভিয়ার অফ ড্রাগ ইউজ, রিস্ক বিহেভিয়ার অফ অ্যালকোহল, রিস্ক বিহেভিয়ার অফ টোবাকো ইউজ, এইভাবে বলতে হবে। রিস্ক বিহেভিয়ার অফ ডায়েটারি প্যাটার্নস, এইভাবে আলাদা আলাদা করে বলতে হবে। তুমি যদি ইউফোরিয়া বলা শুরু করো, দ্যাট ইজ নট দ্য আনসার। তোমরা আজকে এই লাস্ট করছো, লাস্ট কোর্স তোমাদের কাছ থেকে এরকম ভাবে আনসার আমি আশা করি না। আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি। কষ্ট করে পড়ানোর আমার দরকার নাই, স্লাইড পাঠিয়ে দেবো, তুমি স্লাইড করে নিও। বলো অ্যালকোহল ইউজের মধ্যে হচ্ছে ইউফোরিয়া হবে, ইনসোমনিয়া, হচ্ছে ইনক্রিজ ব্লাড প্রেশার, হার্ট রেট, তারপর ড্রাউজিনেস, ডিজিনেস, হচ্ছে ল্যাক অফ কনসাসনেস, তারপর ইনভলভ ইন মেনি মানে সিস্টেম সাচ এস কার্ডিয়াক সিস্টেম, ইন্টেস্টিনাল, জিআইটি, এগুলো ইনভলভ হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর কোমা এন্ড দেন ডেথ, লিডিং টু প্রিম্যাচিউর ডেথ। অনেকগুলো বলেছো, বাট অনেক কষ্ট হয়েছে মনে বলতে। হাবিব, তুমি একটা বলো কনসিকুয়েন্সেস অফ
রিস্ক বিহেভিয়ার যে কোনো একটা বলো। unintentional or intentional injuries এর ক্ষেত্রে যেমন হসপিটালাইজেশন, ব্রেন ইনজুরি, পোর মেন্টাল হেলথ, তারপর হচ্ছে প্রিমেচুর ডেথ। গুড, ভেরি গুড। আইরিন তুমি বলো টোবাকো ইউজের কনসিকোয়েন্সেস গুলো কি? টোবাকো ইউজের টোবাকো ইউজে হচ্ছে হার্ট ডিজিজ, ব্রঙ্কাইটিস, তারপর হচ্ছে কোল্ড, ঠান্ডা, ফ্লু ইনফেকশন, ক্যান্সার অফ থ্রট, মাউথ এবং হচ্ছে লাংস। রাইট। আর কি হতে পারে? লাং ক্যান্সার হবে না? থ্রট মাউথ আসবে ক্যান্সার। আর ব্রঙ্কাইটিস এগুলো হবে? ব্রঙ্কাইটিস। হেলথ ইফেক্ট গুলো মনে রাখতে হবে, আদার ইফেক্টস, হেলথ ইফেক্টস এগুলো মনে রাখতে হবে। বলেছো বাট অনেক কষ্ট হয়েছে, মনে হয় বুঝো না। টোবাকো ইউজের কি কনসিকোয়েন্স হতে পারে এটা তো এভরিওয়ান জানে, সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেও বলতে পারবে, তাই না? জি ম্যাডাম। ওকে, তাহলে আরেকটা রিস্ক বিহেভিয়ার 5 নম্বর অথবা 6 নম্বর, ডায়েটারি প্যাটার্ন। ডায়েটারি প্যাটার্নের রিস্ক বিহেভিয়ার গুলো কনসিকোয়েন্সেস বলো, কনসিকোয়েন্স অফ রিস্ক বিহেভিয়ার ডায়েটারি প্যাটার্ন। কে বলবে? মেরি তো নাই, হাবিব কি আবার বলবে? যেমন shrunken organs, low blood pressure, low body temperature, irregular heartbeat, এটা আবার কার্ডিয়াক অ্যারেস্ট লিড করতে পারে, ডিহাইড্রেশন, ওবেসিটি। আর ইনসাফিশিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাস্টে যেটা, এটার কনসিকোয়েন্স গুলো কি হবে? বন্যা, সানোয়ারা বন্যা। অবেসিটি, তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকবে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি তো আছে, সেটার জন্য উইকনেস। ম্যাডাম হচ্ছে কার্ডিয়াক ডিজিজ থাকবে, ডায়াবেটিস এগুলো আসবে ম্যাডাম, হাইপারটেনশন। তুমি বললে হবে না, সুন্দর করে বলতে হবে। বলছো ঠিক আছে, কিন্তু সুন্দর করে বলতে হবে। উত্তর সুন্দর না দিলে কেমন করে চলবে? আমি এত সহজ জিনিসগুলো, এগুলো তো সবার আগেই ধারণা আছে আমাদের, এগুলো তো নতুন কোনো কথা বলি নাই, বলেছি? তারপরে তোমাদের উত্তরগুলো এত অগোছালো, বলতে পারছো না কেন? সাথে সাথে যদি একটু পড়াশোনাটা একটু আগে করো, টাইপগুলো যেহেতু আগে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু সহজে বলতে পারবে। নিজে বুঝে বলতে হবে। আগে থেকেই তো আমরা জানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হলে কি হয়। সুন্দর করে বলছো ঠিক আছে, আমি আরো একটু ভালো আশা করছি, কারণ এগুলো সহজ জিনিস, এমন না যে নতুন শিখছো, আজকেই শিখছো, এগুলো সব আগে থেকেই আমি জানি। একমাত্র হাবিব ছাড়া আর সবাই যখন আনসার করছো, খুবই মনে হচ্ছে কনফিডেন্ট নাই তোমাদের। হাবিব, লাস্টে তুমি বলো যে প্রিভেনশনের জন্য আমরা ব্রডলি কি বলেছি, কিভাবে লাইফ স্কিল বেসড এডুকেশন। সেক্ষেত্রে আমরা প্রথম দুইটা ভাগে ভাগ করছি, যে প্রথমে আমাদের কিছু প্রিভেনশনের ক্রাইটেরিয়া ছিল, আর সিডিসির কয়েকটা অ্যাডভাইস ছিল, আর হচ্ছে শেষে সবার শেষে আমরা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, তিনটা পয়েন্ট আমরা দিয়েছি। এর মধ্যে আমাদের মধ্যে ছিল যেমন কাউন্সেলিং, এডুকেশন, স্ক্রিনিং, রিস্ক অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন অফ অ্যাসেসমেন্ট রিস্ক, তারপর হচ্ছে ইন্টারভেনশন অ্যান্ড প্র্যাকটিস ছিল, তারপর ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট দ্যাট বিল্ড ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দ্য ফ্যামিলিজ অ্যান্ড দ্য অ্যাডোলেসেন্ট গ্রুপ। তারপর হচ্ছে আমাদের কিছু রেফারেল সিস্টেমের কথা বলা হয়েছে, যে রিসোর্সের কথা তাদেরকে যাতে আমরা দিতে পারি। ওকে, গুড, খুবই ভালো বলছো। তো লাইফ স্কিল বেসড এডুকেশন যেটা 12টা পয়েন্ট বলেছি, ওই বিষয়গুলো অবশ্যই বলতে হবে। হ্যাঁ, জি। প্রশ্নটা যদি আসে যে হাউ টু প্রিভেন্ট অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ার, তাহলে লাইফ স্কিল বেসড এডুকেশন যে 12টা পয়েন্ট আছে, এগুলো অবশ্যই বলবে। এই 12টা পয়েন্ট আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, তখন বলতে যে তুমি ওই সবগুলোর কথা বলবে।
আচ্ছা স্কুলে হতে পারে, এটা ফ্যামিলিতে হবে, এটা স্কুলে হবে, ঠিক আছে? এবং এটার আলাদা সার্ভিসেস হতে পারে, কাউন্সিলিং সার্ভিসেস। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে কথাগুলো বলবে। এখানে তো থিওরিটিক্যালি তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করবে যে কিভাবে আসলে করা সম্ভব, ঠিক আছে? তো লাইফ স্কিল বেস এডুকেশন গুলো আমরা কিভাবে, দিস আর দ্য লাইফ স্কিল বেস এডুকেশন, বাট হাউ ইউ গোয়িং টু ইম্পার্ট, কিভাবে দিব আমরা, ওকে? তার পাশাপাশি অন্যান্য যে এনভায়রনমেন্টের কথা বলছে, সোশ্যাল স্ট্র্যাটেজির কথা বলছে, সো সোশ্যাল স্ট্র্যাটেজির মধ্যে তখন বলবে যে ফ্যামিলিতে, কমিউনিটিতে ইত্যাদি। বুঝতে পারছো? এইভাবে উত্তরটা হবে, তাহলে দেখবে যে কমপ্লিট আনসার হবে। গুড, ভালোই বলেছো। যাই হোক, তোমাদের কোনো প্রশ্ন আছে? আমরা ম্যাডাম আজকে আমাদের অ্যাসাইনমেন্ট টপিক সিলেকশন করে আপনাকে জানানোর কথা ছিল। তোমরা কি করেছো নিজেরা কিছু টপিক জি সিলেকশন? ম্যাডাম আমরা করেছি। বলে ফেলো। ম্যাডাম আমি করেছি হচ্ছে জেনিটাল মাল্টিলেশন। ডিজিটাল মাল্টিলেশন মানে কি? বহুত কঠিন মনে হচ্ছে। ম্যাডাম মিউটিলেশন আছে ফিমেল জেনিটাল মাল্টিলেশন। মিউটিলিয়েশন, এটা আমাদের প্রবলেম না, এটা নিয়ে না করাটাই ভালো। আমি সাজেস্ট করব না করা। আমাদের দেশের প্রবলেম নিয়ে আলোচনা করতে হবে। ফিমেল জেনিটাল মাউটিলিয়েশন বলছো কেন? মিউটিলিয়েশন কথাটা। আর ফিমেল জেনিটাল মিউটিলিয়েশন আমাদের প্রবলেম না। তুমি বরঞ্চ আমাদের দেশে যে সেক্সুয়াল ভায়োলেন্স যেটা হচ্ছে ইভটিজিং, এটা নিয়ে, জি ম্যাডাম। ঠিক আছে? ওইটা নিয়ে করো, বেটার হবে। ফিমেল জেনিটাল জি ম্যাডাম। মিউটিলিয়েশন আমাদের সেক্সুয়াল ভায়োলেন্সের, আমাদের জন্য লাভ নাই এটা করে, ঠিক আছে? করতে পারবে না? জি ইফটিজিং ম্যাডাম পারবো। আমাদেরকে জানাবে। ইফটিজিং সেক্সুয়াল ভায়োলেন্সের আন্ডারে যেটা পড়ছে, ইফটিজিং বলতে কি বোঝায়, ইফটিজিং কাদের মধ্যে হয়, কেন হয়, কিভাবে প্রিভেন্ট করব, কি কি ধরনের গবেষণা হয়েছে এটা নিয়ে, ঠিক আছে? এই জি বিষয়গুলো ম্যাডাম। আমাদের জন্য উপকার হবে সেটা। আর কে গেল? আইরিন। আর কে? আমারটা হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট অ্যাডোলেসেন্স। ভায়োলেন্স এগেইনস্ট অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স। ওকে, তাহলে তুমি কি ধরনের ভায়োলেন্স গুলো দেখবে? ঠিক আছে, তোমারটা ঠিক আছে, হতে পারে। ভায়োলেন্স এবং অ্যাডোলেসেন্সের মধ্যে কি ধরনের ভায়োলেন্স হচ্ছে, তাহলে ফিজিক্যাল কি এন্ড কি মেন্টাল। আসবে? তুমি কি ইয়ে করেছো? ফিজিক্যাল, মেন্টাল এন্ড সেক্সুয়াল, এই তিনটাকে আপাতত রাখছি। ভায়োলেন্স আর কি হচ্ছে, সেক্সুয়াল ভায়োলেন্স কি হচ্ছে, তো সব ধরনের ভায়োলেন্স গুলোই তো আসতে হবে, জি তাই না? জি ম্যাডাম, হ্যাঁ সাইকোলজিক্যাল ভায়োলেন্স গুলো কি হচ্ছে, এই পার্টিকুলারলি স্টাডি গুলো দেখবে যে তারা রেজাল্টে কি বলছে, কি ধরনের ভায়োলেন্স গুলো কমন। জি ম্যাডাম। তার মধ্যে একটা ইফটিজিং আছে, ইফটিজিং নিয়ে বেশি একটা বলবে না, ওকে যেহেতু এটা ও কভার করবে, আইরিন কভার করবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। ওকে, আর বন্যার কি খবর? ম্যাম আমি এখনো ডিসাইড আসলে করতে পারি নাই। করতে পারো নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ডিসাইড করে জানিও, পরবর্তীতে আমরা আলোচনা করতে পারবো। জি ম্যাম। মেরি কি আমাদের সাথে জয়েন করতে পেরেছে এখনো? না পারিনি বেচারি, আহা, অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করে। সকাল থেকে আমি নিজেও খুব একটা সুস্থ না, অনেকটা সিক, আই হ্যাড সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, বাট স্টিল আই হ্যাড টু টেক দ্য ক্লাস। কারণ ক্লাস নিব না বিকজ অফ ফিজিক্যাল সিকনেস, এটা কেন যেন চেষ্টা করি যতটা সম্ভব ক্লাস নেওয়ার। ঠিক আছে, তাহলে তোমরা দুটো বিষয় নিয়ে এগিয়ে যাও, একটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে তোমাদের থিসিস প্রোটোকল রাইটিং। হ্যাঁ, জি ম্যাম। আশা করি ভালো হবে, প্রত্যাশা করছি। আর তোমরা সবাই ভালো থেকো, নিরাপদ থাকো, কারণ দেশের পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তার মধ্যেও। হ্যাঁ, তো লাস্টে আমি যেটা কনক্লুশনে লিখেছি, অ্যাডোলেসেন্টস আর ফিউচার জেনারেশন, অ্যাডোলেসেন্টস ক্যান বিল্ড আ হেলদি নেশন, ঠিক কিনা? তো আমাদের অ্যাডোলেসেন্টদের উপরে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে, বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে অ্যাডোলেসেন্টদেরকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। না হলে আমাদের যে হেলদি যে নেশন আমরা তৈরি করতে পারবো না, আমাদের একটা আনহেলদি নেশন হবে, প্রিমেচিউর ডেথ অনেক বেশি হবে, হাইপারটেনশন অনেক বেশি হবে। তাহলে ঠিক আছে, তোমরা তাহলে ভালো থেকো। তোমাদেরকে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করেছো আমাদের সেশনে। এই কারণে আশা করি আবারও দেখা হবে। নেক্সট সেশন কবে আমাদের? ম্যাম নেক্সট বৃহস্পতিবার সন্ধ্যায়। নেক্সট বৃহস্পতিবার সন্ধ্যায়। আশা করছি বৃহস্পতিবার সন্ধ্যা ক্লাস নিতে পারবো। ভালো থেকো।
জি ম্যাম, ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাম। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই। শেষ করে দিলাম, এন্ড করলাম আজকের ক্লাস।